বলেন তো ভোল্টেজ কি? আমাদের নরমালি আমরা যদি একটা সার্কিটের মধ্যে একটা হ্যাঁ, সার্কিটের মধ্যে যে দুইটা পয়েন্ট থাকে ওইটার যে ডিফারেন্সটা। হ্যাঁ, ডিফারেন্সটা হচ্ছে ভোল্টেজ। এমনি যদি নরমালি আপনি বলতে চান তাহলে কারেন্টের মধ্যে আমাদের ওহমস ল অনুযায়ী আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর। কারেন্ট কিভাবে প্রবাহিত হয়, আই ইকুয়াল টু ভি বাই আর। অর্থাৎ আমার কি লাগবে এখানে, ভোল্টেজ লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, ঠিক আছে। আর ভোল্টেজের ক্ষেত্রে আমাদের কি কি আছে, কারেন্ট প্লাস রেজিস্ট্যান্স। এখন এই যে কারেন্ট যে প্রবাহিত হয় না, আমাদের তার দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, এখানে ভোল্টেজ হচ্ছে মূলত একটা প্রেসার প্রয়োগ করতেছে কারেন্টটা যাতে চলতে পারে, ফ্লো হইতে পারে, সেজন্য ভোল্টেজ কি করতেছে, একটা প্রেসার ক্রিয়েট করতেছে। দেন এরপরে আর আছে না রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা কি, রোধ। রোধ মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। আমরা যদি একটা পাইপ কল্পনা করি, এদিকে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে আই পরিমাণ, আর কারেন্ট যে ফ্লো হবে এটাকে একটা প্রেসার দিতে হবে, প্রেসার দিলেই সেটা ফ্লো হবে, সেটা দিচ্ছে কে, সেটা কাজ হচ্ছে ভোল্টেজের। কিন্তু এই যে কারেন্ট যখন ফ্লো হয় তখন এখানে বাধা সৃষ্টি করার ট্রাই করবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই তিনটা, এগুলো খুব সহজ জিনিস আসলে মনে রাখা যায়। মানে ভোল্টেজ, কারেন্ট, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, মানে তিনটা, তিন রকম, কিন্তু তিনটাই একটা আরেকটার সাথে জড়িত। এই যে আমরা আমাদের হচ্ছে আমি গত ক্লাসটাতে দিয়েছি যে আমাদের পানির ট্যাঙ্কি আছে না, পানির ট্যাঙ্ক যেগুলো, ওগুলোতে কি হয়, উপরে আমরা পানির ট্যাঙ্ক রাখি যেটাতে পানি উপরে উঠে, যখন আমরা নিচে মোটর ছাড়ি না, যখন তো কি হয়, পানির নিচে মানে আমাদের পানি বের হয়, এই যদি আমরা কি বলে এগুলো, মোটর যদি চালাই আর কি, তখন হয়। এখন এটা কিভাবে হয়, ওখানে প্রেসার ক্রিয়েট করতেছে বলে, প্রেসার যেটা ক্রিয়েট করে মূলত ওইটাই ভোল্টেজ, আর যেটা ফ্লো হচ্ছে, যেটা পানি আমাদের কাছে আসতেছে, ওটা কারেন্ট। আর এইখানে যদি বাধা সৃষ্টি করে, অবশ্যই কারেন্ট চলাচলে বাধা সৃষ্টি করবে, সেটা হচ্ছে রোধ। এখন আজকে বলবো আমরা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে রেজিস্টার কানেকশন, ডিভাইডার রুল, কারেন্ট রুল গুলা, এগুলো পড়বো। ইকুইভ্যালেন্ট আমরা 9-10 করেছিলাম, ইকুইভ্যালেন্ট মনে আছে? একটু করে বলি, এখানে আমাদের লাগবে আজকে ইকুইভ্যালেন্টের কথা। আমাদের দুই ধরনের সার্কিট থাকে না, সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট এক ধরনের, আবার প্যারালাল সার্কিটের মধ্যে এক ধরনের। এখানে ইকুইভ্যালেন্ট আর ই কিউ, এটা দিয়ে আমাদের করতে হবে পরীক্ষায়, আমাদের এই আর ই কিউ অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এটা হচ্ছে যে দেখা যাবে অনেকে মানে আর ই কিউ দিয়ে কি সেটা বোঝা যাবে না। আর দিয়ে রেজিস্টার, আর ই কিউ দিয়ে ইকুইভ্যালেন্ট। এখানে আমরা করব ভোল্টেজ সোর্সটা দেখে প্রথমে। এবার সোর্সের আগে, সোর্সটা কি জিনিস, এখানে লেখা হয়েছে যে a source is a device which converts mechanical, chemical, thermal or some other form of energy। মানে সোর্স হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করে, কনভার্ট করে আমাদের মেকানিক্যাল, কেমিক্যাল, থার্মাল এই ধরনের ফর্ম থেকে আমাদের ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করার কাজই হচ্ছে সোর্স, ঠিক আছে। এটা কাজটা কনভার্ট করে কিসে, একটা যন্ত্রের মাধ্যমে কনভার্ট করে, ওই যে কনভার্ট করার প্রক্রিয়াটা হচ্ছে সোর্স, ঠিক আছে, এটা একটা সোর্স। মূলত আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, ব্যাটারি আছে না, ব্যাটারি তৈরি করার জন্য কি লাগে আমাদের, কেমিক্যাল মাস লাগবে। যারা ব্যাটারি বিভিন্ন কোম্পানিতে যারা মানে ওই ধরনের আর কি শ্রমিক থাকে, যারা একদম নিম্নমানের যে শ্রমিক গুলা থাকে, একদম গোড়ার দিকে যারা কাজ করে, যারা ব্যাটারি বানায় অথবা ব্যাটারি খুলে, আমাদের হচ্ছে যে ব্যাটারি গুলো নষ্ট হয়ে যেগুলো কিন্তু সেল করা যায়, ওইগুলো কি করে ওখান থেকে খুলে আবার নতুন করে, এখন যারা হাত মানে ওই ধরনের শ্রমিক যারা আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন মানে কেমিক্যাল কোম্পানিতে আর কি, ওরা যখন ব্যাটারি গুলো খুলে না, ওরা হাতে যদি, নর্মাল হাতে যদি খুলে, তখন কিন্তু ওদের হাতে ঘা হয়ে যায়, কারণ ওখানে কেমিক্যাল আছে। তো অ্যাসিড ব্যাটারি, থাকে, অ্যাসিড, হ্যাঁ ব্ল্যাক এসিড, অ্যাসিড। এসিড থাকে। এখন আপনি কেমিক্যাল যেটা দিয়ে মানে মূলত ব্যাটারি বানাচ্ছেন, সেটা আমরা আবার কিসে ইউজ করতেছি, সেটাতে চার্জ প্রয়োগ করতেছি, যেটা হচ্ছে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি। যেটা এরপরে কি করে, আমরা যখন মোবাইলে বা হচ্ছে ঘড়িতে যেখানে ব্যাটারি লাগাই না কেন, ওটা নিজে নিজে এনার্জি দেয়। এনার্জি দেওয়ার জন্য তার আগের ফর্মটা কি ছিল, কেমিক্যাল থেকে সে কিসে কনভার্ট হয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে, ঠিক আছে। যেমন এরপর আছে জেনারেটর। জেনারেটর কি, জেনারেটরে আপনার যেটা থাকে মানে এটার বৈশিষ্ট্য, এটা কি, মেকানিক্যাল না, সেটা
আমরা যখন মেকানিক্যাল দিয়ে তো এটা মানে মেকানিক্যাল যন্ত্রপাতি সবকিছু দিয়ে এটা ডিজাইন করা হচ্ছে, কিন্তু সেটাতে আপনি যদি কারেন্ট না দেন, ইলেকট্রিক্যাল এনার্জি যদি না দেন, তাহলে তো সেটা কাজ করতে পারবে না। তো এই যে ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে কি একটা সোর্স। ঠিক আছে, মূলত সোর্স। এবার আসি ভোল্টেজ সোর্সে। ভোল্টেজ সোর্স কি? ভোল্টেজ সোর্স সবসময় আচ্ছা, এখানে আগে দেওয়া হয়েছে সেটা দেখি। ভোল্টেজ সোর্স ইজ এ টু টার্মিনাল ডিভাইস হুজ ভোল্টেজ at any instant of time is constant and is independent of the current drawn from it. Thus, a voltage source is called. আচ্ছা, এখানে আমি সোর্সটা যে বলেছি এত কিছু ডিটেলস ওটা কিন্তু পরীক্ষায় আসবে না। আপনার পরীক্ষায় আসবে ভোল্টেজ সোর্স কি, বাট সোর্স যেহেতু পড়বো মানে ভোল্টেজ সোর্স, সেজন্য সোর্সটা কি সেটা জানার জন্য এত কিছু বলা। পরীক্ষায় আপনার আসতে পারে ভোল্টেজ সোর্স কি 2 এড্রেসটা নাম্বারের দিয়ে জন্য। দেন আপু, হ্যাঁ, এড্রেসটা দিয়ে দেন প্লিজ। আচ্ছা, 2 নাম্বারের জন্য কিন্তু এটা ভোল্টেজ সোর্স কি সেটা আসতে পারে, যে হোয়াট ইজ ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স। এগুলো 2 নাম্বারের জন্য, 2 নাম্বারের চেয়ে বেশি আসবে না। তো 2 নাম্বারের জন্য যদি আসে, আপনি এত বড়, এই যে এত বড় মানে ডিটেইলস লেখার দরকার নেই, জাস্ট আমি এখানে একটু করে লিখে দিচ্ছি, একটা শর্ট করে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে এ ভোল্টেজ সোর্স মেইনটেইনস, এটা কি মেইনটেইন করে? কনস্ট্যান্ট ভোল্টেজ। কনস্ট্যান্ট ভোল্টেজ কি সেটা দেখাবো। আচ্ছা, মেইনটেইন কনস্ট্যান্ট ভোল্টেজ মানে আমাদের সার্কিটের মধ্যে অনেক সময় দেখবে যে আমাদের ভোল্টেজ গুলো যখন ভোল্টেজ ডিভাইডার ল করি, তখন ভোল্টেজ কি হয়? ডিভাইড হয়, ভাগ হয়। যখন কারেন্ট ডিভাইডার ল করি, তখন কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট আকারে থাকে। যখন কনস্ট্যান্ট আকারে থাকে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটা মেনটেন করে কনস্ট্যান্ট ভোল্টেজটা কনস্ট্যান্ট আকারে থাকবে। সেটা মেনটেন করার প্রক্রিয়াটাই হচ্ছে মূলত ভোল্টেজ সোর্সের কাজ। তাহলে মেনটেন কনস্ট্যান্ট ভোল্টেজ, এবার লিখবেন এখানে ভোল্টেজ। এইগুলো ভিডিওগুলো দেখে আপনারা নোট করে নেবেন। আমি জাস্ট ভোল্টেজ সোর্স মেইনটেইন কনস্ট্যান্ট ভোল্টেজ রিগার্ডলেস অফ কারেন্ট, রিগার্ডলেস অফ কারেন্ট। এই এক লাইন মনে রাখলে হবে। এখানে আমার হয়তো বা লেখার কারণে মানে মনে হচ্ছে বড় হইতে পারে, বাট বড় না, এটা জাস্ট একটা লাইন। এই একটা লাইন লিখলেই হবে 2 নাম্বার। আর যারা যদি মনে হয় যে আপনি এটা মুখস্থ করবেন, তাহলে এটা মুখস্থ করতে পারবেন, অসুবিধা নেই। আমি সবার সুবিধাতে এটা দিয়েছি। আচ্ছা, এরপরে দেখি, এখানে एग्जांपल দেওয়া হয়েছে ভোল্টেজ সোর্সের। এই যে ভোল্টেজ সোর্সের ভি কনস্ট্যান্ট, এ বি দুইটা হচ্ছে দুইটা নোড থাকবে, এই দুইটা, আর মাঝখানে হচ্ছে কনস্ট্যান্ট কি? ভোল্টেজ। আইডিয়াল ভোল্টেজ সোর্স, আদর্শ ভোল্টেজ সোর্স আর কি। এইখানে প্র্যাকটিক্যাল সোর্স এগুলোর দরকার নেই আমাদের। আমরা জাস্ট ভোল্টেজ সোর্সটা মানে ভি যেটা চেঞ্জ হচ্ছে না, যখন ভি থেকে কনভার্ট হয়ে ভি1 ভি2, তখন তো এটা কনস্ট্যান্ট আকারে থাকতেছে না, তখন সেটা ভোল্টেজ সোর্স হবে না। ভোল্টেজ সোর্সের কাজটা কি? যেটা আমাদের কনস্ট্যান্ট হিসেবে রাখবে ভোল্টেজকে, মানে কনস্ট্যান্ট মানে কি? স্থির থাকবে, সেটা চেঞ্জ হবে না, তখন সেটাই কি হবে? ভোল্টেজ সোর্স। এরপরে আসে কারেন্ট সোর্স। কারেন্ট কারেন্ট সোর্সটা কি সেটা দেখি। An ideal current source is a two terminal circuit element which supplies the same current. এটা কি করে? সেম কারেন্ট, তার মানে আমরা ভোল্টেজের মধ্যে দেখলাম কি কনস্ট্যান্ট থাকে ভোল্টেজ, আর এইটাতে কি হবে? এটাতে কি হবে বলেন তো? এটাতে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। সহজভাবে মনে রাখতে গেলে ভোল্টেজ সোর্সের মধ্যে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট সোর্সের মধ্যে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। আমি এখানে এটার একটা ডেফিনেশন দিয়েছিলাম, এই যে এ ভোল্টেজ সোর্স মেইনটেইন কনস্ট্যান্ট ভোল্টেজ রিগার্ডলেস অফ কারেন্ট। তাহলে কারেন্ট সোর্সের ক্ষেত্রে আপনি লিখবেন এ, ভোল্টেজের জায়গায় কি বসাবেন? কারেন্ট। কারেন্ট সোর্স মেইনটেইন কি করে? কনস্ট্যান্ট ভোল্টেজের জায়গায় কি হবে? কারেন্ট রিগার্ডলেস অফ। এখানে যেহেতু কারেন্ট আছে, তাহলে কারেন্টের পরিবর্তে কি হবে? ভোল্টেজ হবে। তাহলে একটা শিখলে আপনি আরেকটা লিখতে পারবেন, মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এই মন ভাইয়া বুঝছেন? জি আপু। জি আপু। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি ভোল্টেজের জায়গায় কারেন্ট, কারেন্টের জায়গায় ভোল্টেজ বসিয়ে দিবেন কারেন্ট সোর্সের ক্ষেত্রে। আপু ছবি দিতে হবে? না না, ছবি দেওয়া লাগবে না, আপনাকে 2 নাম্বারের জন্য দিবে। জাস্ট হচ্ছে এগুলা শেষে মানে নোট লেখা আছে। আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন যদি খেয়াল করেন, ওখানে দেখবেন যে শেষের দিকে কোয়েশ্চেনে হচ্ছে নোট লিখতে দেয় 5টা, মানে 5টা হচ্ছে কোয়েশ্চেন, যেগুলো এক লাইনে আপনি অ্যান্সার দিবেন।
একটাতে 2 নাম্বার করে থাকবে। পাঁচটা পাঁচটা না, আরো বেশি দিতে পারে, 7টা দিতে পারে, যেহেতু 14 নাম্বারের মার্কস আসে সেজন্য 7টা দিতে পারে। 7টার মধ্যে প্রত্যেকটাই আপনি 2 লাইন করে অ্যান্সার লিখে দিবেন। সেজন্য যারা নোট গুলো পারে না তাদের সময়টা বাঁচে, কারণ আপনি কম লিখে ভালো নাম্বার পাবেন। আর অন্য যেগুলো ওগুলোতে কিন্তু প্রচুর লিখতে হয়, তো ওগুলোতে অত ভালো নাম্বারও পাওয়া যায় না। একটা প্রশ্নের 7 আপনি 7-এ 7 নাও পেতে পারেন। এই নোট এরকম ছোট ছোট নোট যেগুলো আসে ওগুলো মানে ওগুলোতে ভালো নাম্বার চলে যায়। কারেন্ট সোর্সে দিতে বললে এরকম একটা দিয়ে দিবেন আর কি। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এই যে এই জিনিসটা এক্সাম্পল, যদি আপনি ফিগার দিতে চান, ফিগার দিলে আরো ভালো। তো আপনি দিতে চাইলে এরকম একটা দিয়ে দিবেন, এখান থেকে এইখান থেকে এই যে যে কোনো একটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেছে। এতগুলা লাগবে না, এখানে হচ্ছে স্যারে আইইউটি টিচার না অনেকগুলো দেখাইছে আর কি। আপনাদের কি এতগুলো করে দেখিয়েছে স্যারে ক্লাসে? না আপু, জাস্ট বলে দিচ্ছে আর ওই ইকুয়েশন গুলো দেখেছে জাস্ট, বা ম্যাথ। আচ্ছা, বুঝছি। এরপরে দেখি ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্সন। এইটা মূলত হচ্ছে মানে সোর্স ট্রান্সফরমেশন আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে একটা থিওরির জন্য আমাদের। এরপর আমি ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল যেগুলো করাবো ওগুলা ওগুলো কিন্তু ম্যাথে আসবে, ম্যাথ আসবে। তো ওইগুলাই মেন। এটা এটা থিওরির জন্য আপনি দেখতে পারেন। ফর এনি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স ইফ দ্য আইডিয়াল ভোল্টেজ ইজ বি। মূলত ভোল্টেজ সোর্স, এই যে সোর্স ট্রান্সফরমেশনের কাজটা কি, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করা আর কি। এখন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কিভাবে করবেন, ভি ইকুয়াল টু আইআর হলে তাহলে আই ইকুয়াল টু কি, মেইন ফর্মুলা হচ্ছে এটাই। সিস্টেমটা এইভাবে করবেন আপনি। ভোল্টেজ সোর্স হচ্ছে এই যে ভি ইকুয়াল টু, এখানে কনস্ট্যান্ট থাকবে ভি টা আইআর, এখানে আই, আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। মেইন এটাই, মানে এটার থেকে আপনি সার্কিট, এই যে এই জায়গায় হচ্ছে কি আইটা কনস্ট্যান্ট, এই জায়গায় ভিটা কনস্ট্যান্ট, এই দুইটা একসাথে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, ভি এস, ভি আর, তারপর এখানে কি হবে আইএস। এটাতে কি কনস্ট্যান্ট, আচ্ছা এই জায়গায় কনস্ট্যান্ট রাখছে, এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট রাখছে, তার মানে এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে এটা, আর এই জায়গায় কারেন্ট সোর্সটা কি করছে আইএস। এখানে কি কনস্ট্যান্ট, কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট এই জায়গায়, তাহলে এটা হচ্ছে কারেন্ট সোর্স। এই দুইটা একসাথে আপনি ডায়াগ্রামটা, এটা লাগবে না, এটা করার দরকার নেই, জাস্ট হচ্ছে ফর্মুলাটা লিখে দিবেন। ভি ইকুয়াল টু আইআর, আইআর থেকে আমরা কি পাচ্ছি, কারেন্টটা পাচ্ছি, আই ইকুয়াল টু ভি বাই আর। এটাই মেন কনভার্সনটা। এখন এখানে স্টেজ টু ফর সোর্স ট্রান্সফরমেশন দরকার নেই এগুলা। তারপরে যদি মানে ইয়া করা হয় তাহলে বলতে পারেন যে আপনি সার্কিটটাকে সিম্পলিফাই করার জন্য, এই যে সিম্পলিফাই দ্য রেজাল্টিং সার্কিট টু অ্যানালাইজ ইট ইজিলি, সার্কিটকে সিম্পলিফাই করার জন্য ট্রান্সফরমেশনটা করা হয়। অথবা হচ্ছে যে অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন ইউজিং দ্য অ্যাবাভ ইকুয়েশন, ওই যে ইকুয়েশন কোডটা ভি ইকুয়াল টু আইআর, এটা দিয়ে কি করা হয়, ট্রান্সফরমেশনে কনভার্ট করা হয়। এতটুকু, আর কিছু লাগবে না। অ্যাডভান্টেজেসটা দেখবেন, এটা দেখার দরকার নেই, ঠিক আছে, অ্যাডভান্টেজেসটা দেখবেন। মানে সোর্স ট্রান্সফরমেশনের কাজটা কি, মানে সুবিধাটা কি, কি করে, ওই যে এখানে যেটা লেখা হয়েছে আসলে এটা তো ধাপটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে সুবিধা সিম্পলিফাই সার্কিট অ্যানালাইজ, রিডিউসেস কমপ্লেক্সিটি, জটিলতা কমানোর জন্য, দেন হচ্ছে ইফিশিয়েন্ট ইউজিং থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল সার্কিটস। আপনার এইগুলো কিছুই লাগবে না, এত সব ডিটেলসে কিছুই লাগবে না। জাস্ট কি করবেন, পয়েন্ট অ্যাডভান্টেজেস, গুলো দিয়ে দেবো জাস্ট। হ্যাঁ অ্যাডভান্টেজেস অফ সোর্স ট্রান্সফরমেশন আপনি পয়েন্টগুলো দিয়ে দিবেন। আর রিডিউসেস কমপ্লেক্সিটি, কারশফ ল, কারশফ মানে ক্যাসিএল, কেভিএল, আপনার যদি মন চায় এই ধরনের গুলো, জাস্ট এরকম এক্সাম্পল গুলো দিতে পারেন, ওমস ল, কারশফ ল, তারপর এখানে কি মানে কারেন্ট ল, এরপর আছে ভোল্টেজ ল, এগুলো দিতে পারেন। আর এখানে হচ্ছে এই যে কি লেখা আছে, স্পেশালি ফর সার্কিটস উইথ মাল্টিপল সোর্স এন্ড রেজিস্টার্স, রেজিস্টার্স মাল্টিপল, যখন প্রচুর সোর্স থাকে অথবা রেজিস্টার্স অনেক বেশি থাকে তখন সিম্পলিফাই করার জন্য এটা লাগে। তো এটা শেষের একটা লাইন লিখে দিতে পারেন যে কখন মানে সিম্পলিফাই করার জন্য দরকার হয়, স্পেশালি ফর সার্কিটস, এই একটা লাইন লিখে দিতে পারেন। অথবা যারা কম পারে মানে মানে আপনার লিখতে হবে, আপনি যদি পয়েন্ট গুলো লিখেন আপনি ভালো নাম্বার পাবেন। স্যাররা চায় আসলে মানে আপনি টু দা পয়েন্ট অ্যান্সার দেন। ডিটেলস অনেকে দেখানো যায় না, ও পুরো খাতা লিখে ফেলে, কিন্তু সে আপনার থেকে কম নাম্বার পাবে। যে জাস্ট হচ্ছে টু দা পয়েন্ট অ্যান্সার দিতে পারলে স্যারের ধারে ভালো নাম্বার দেয়। মেন পয়েন্ট গুলাই চাই আর কি স্যাররা। আর 4 নাম্বার 5 নাম্বার, জাস্ট 5টা। ফ্লেক্সিবিলিটি ইন কমপ্লেক্স সার্কিট,
সেম প্রথম কথা যেটা বলা হয়েছে এখানে, ইমপ্রুভ অ্যাকিউরেসি ইন কম্পিটিটিভ এক্সাম, এটা দরকার নেই। এটা তো হচ্ছে আমরা মানে পরীক্ষার সময় যে অনেকগুলো সার্কিট থাকলে কি করি, যখন হচ্ছে প্যারালাল সার্কিট আবার হচ্ছে সিরিজ সার্কিট যখন একসাথে থাকে তখন আমরা কি করি, প্যারালাল গুলাকে আগে ইকুইভ্যালেন্টের মাধ্যমে সিরিজ সার্কিটে কনভার্ট করি সহজ করার জন্য। তো এখানেও সেম, সহজ করার জন্য, এক্সামে সহজ করার জন্য আমরা সিম্পলিফাইটা করতে পারি, এটা বলা হয়েছে। আচ্ছা, সিরিজ কানেকশন অফ রেজিস্টার্স। সিরিজ কানেকশনের রেজিস্টার্স কিভাবে থাকে, এই যে একই লাইনে যদি থাকে, ঠিক আছে, একই লাইনে যদি থাকে সেটা কি হয়, সিরিজ কানেকশন। রেজিস্টার্স গুলো কি একই লাইনে আছে না, একই লাইনে যদি থাকে সেটা কি, সিরিজ কানেকশনস অফ রেজিস্টার্স। আমি এখানে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা মাইনাস দিচ্ছি। এখন আমি যদি এখানে চিহ্নটা এভাবে দিই, এদিক থেকে এরপরে হচ্ছে মানে কারেন্ট ফ্লো হচ্ছে এভাবে, এভাবে যদি দিই তাহলে এটা আমার একই লাইনে যাচ্ছে না, মানে একদিক দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে। কোন দিক দিয়ে কি আমাদের আছে না, মাঝখানে যদি আমি এখানে আরেকটা দিতাম তখন কি হইতো, কারেন্ট রুটটা কি হয়ে যেত, ব্রেক হয়ে যেত, এদিক দিয়ে সরাসরি যেতে পারতো না, মাঝখানে আবার যেহেতু আমি আরেকটা দিয়েছি তখন এই সাইডে চলে আসতে হইতো। তখন এটা হচ্ছে প্যারালাল। আর যখন একই লাইন দিয়ে যাবে, এক লাইন দিয়ে কোথাও ব্রেক হবে না, তখন সেটা কি হবে, সিরিজ সার্কিট হবে। সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্টের সূত্রটি কি, যে রুট গুলা থাকবে সবগুলাই কি হবে, যোগ হবে, এই যে ইকুইভ্যালেন্ট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যা যা রুট থাকবে, এখানে যদি আমার 5-6টা একসাথে থাকতো, এই সাইডেও যদি থাকতো, সবগুলাই যোগ করলেই আমার ইকুইভ্যালেন্টটা পাওয়া যাবে সিরিজ সার্কিটে, ঠিক আছে। এবার প্যারালাল কানেকশন, এই যে প্যারালাল কানেকশনে আসি। এখানে তো এক লাইনের কথা বলা হয়েছে, এই যে প্যারালালের, এই যে এখানে এখান থেকে এটা জাস্ট একটা যেহেতু আছে তার মানে এটা বোঝা যাচ্ছে এটা কি হবে, প্যারালাল। একই লাইনে যদি থাকতো, এখানে যদি আমার আরো একটা সার্কিট থাকতো তখন সেটা সিরিজ। এখন যেহেতু এটা মূলত আমাদের যেগুলো হচ্ছে, আমরা এটাকে কি বলি, হরাইজন্টাল বলি নাকি ভার্টিক্যাল বলি, আনুভূমিক ভাবে না, আর এটা উল্লম্ব। ভার্টিক্যাল ভাবে যেগুলো থাকবে ওটা সিরিজ, আবার যখন আমাদের এরকম, ঠিক আছে, উল্লম্ব ভাবে যখন থাকবে রেজিস্ট্যান্স তখন সেটা কি হবে, প্যারালাল হয়ে যাবে, প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমাদের সার্কিট, এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এরকম 1 বাই, এটাতে আমাদের কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, এটাতে ভাগ করতে হবে। এটা আমি যদি প্যারালাল হিসাব করি আরপি, 1/আরপি দিচ্ছি, ইকুইভ্যালেন্টের ইকিউ দেওয়ার দরকার নেই। কি করবো আমরা, প্রত্যেকটা যা যা রেজিস্ট্যান্স আছে সবগুলো এবার কি করবো, 1/R1 প্লাস 1/R2 প্লাস এরকম করে যতটা আছে 1/Rn দিচ্ছি, মানে এখানে যতটুকু হইতে পারে। এখন তাহলে সেটা আমরা 1/Rp, যদি আমি এটা বাদ দিই, মনে করি আমাদের জাস্ট এই যে সার্কিটে দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা এখানে কাউন্ট করি তো R1 আর R2 কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নিলে R1 R2 দুইটাই আসবে, এই R1 দিয়ে এটাকে ভাগ করলে আর থাকবে কত, R2। R2 এর সাথে 1 গুণ করি তাহলে কত হবে, R2 প্লাস R2 কে R2, এই যে এই অংশটুকু দিয়ে ভাগ করলে কি হবে, মানে R2 চলে যাবে আর 1 থাকবে, তো 1 এর সাথে R1 যোগ করলে কত হয়, 1 হয়। এখন আমাদের লাগবে কি, আরপি, ঠিক আছে, প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা বের করতে যাচ্ছি, তাহলে আরপি আমরা এটা উল্টাই দিতে পারি। উল্টে দিলে কি হবে, আরপি এটা উপরে, নিচে 1 চলে আসবে, আর এইখানে অংশটুকু কি হবে, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই কি হবে, R1টা আমি সাজিয়ে লিখতেছি, R1 প্লাস R2 হবে। তার মানে প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা কিভাবে আসে, এই যে 1/আরপি ইকুয়াল টু 1/R1 প্লাস R2 এইভাবে, ঠিক আছে। এটুকু অংশ বুঝতে পারছেন। যেহেতু আমি এখানে যদি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আর ইকিউ দিই, প্যারালালের ক্ষেত্রে দুইটা যখন সেম সেম থাকবে তখন এটা আরেকভাবে নাম দিবেন, অথবা আর ইকিউ দিলেও হবে। একই প্রশ্ন তো আর দুইটা একই ভাবে নাম দিবেন না, একটা আরএস দিবেন সিরিজ সার্কিটের জন্য, প্যারালালের জন্য আরপি দিবেন, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন বের করব। এখন এই যে নিচে কতগুলো एग्जांपल দেওয়া আছে যেখানে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট সার্কিটের মান বের করার জন্য। ইকুইভ্যালেন্ট সার্কিটে, আচ্ছা এখানে আমাকে বলেন কোনটা সিরিজ হবে কোনটা প্যারালাল। এখানে আমরা আগে দেখব, এই যে এখানে একটা সার্কিট আছে না, এই সার্কিটটা কি প্যারালাল আকারে আছে না একটা আরেকটার সাথে,
তার মানে প্রথমে এটাকে আমাদের কি করতে হবে, এক লাইনে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই দুইটার আমরা ইকুইভ্যালেন্ট বের করে ফেলবো। এই দুইটা যখন আমরা করে ফেলবো তখন একটা হয়ে যাবে না ইকুইভ্যালেন্ট, তার মানে একটা মান পেয়ে যাব, সেটা কি হবে, এই লাইন বরাবর সার্কিটটা হবে। তাহলে এই দুইটার ইকুইভ্যালেন্টটা কত হবে, আর বি ইকুয়াল টু উপরে কি হবে, এই যে উপরে 18, নিচে আপনার হ্যাঁ R1 ইন্টু R2 ডিভাইডেড বাই কি R1 প্লাস R2 তো, তাহলে উপরে কত 3 আর 6 গুণ করলে কত হয় 18, নিচে কত হচ্ছে 9, ভাগ করলে কত হবে 2। ঠিক আছে, এখন এই সার্কিটটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা কত পাচ্ছি, এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট বের করে কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে রেজিস্ট্যান্স এখন কত পাচ্ছি, একটাই তো পাচ্ছি। একটা পেলে তখন এখানে সার্কিটটা কি হবে, মাঝখানের অংশটুকু দেখেন, মাঝখানের অংশটুকু এই যে এই দুইটা কি হয়ে যাচ্ছে, একটা হয়ে গেছে, তার মানে তখন সার্কিটটা এভাবে হবে, অর্থাৎ এই যে দুইটা একটা হয়ে গেছে, তার মানে উপরে যা ছিল এদিকে যা ছিল সবগুলো ঠিক থাকবে, এখন একটা হয়ে গেছে, এটা একই লাইনে যেহেতু আছে সেটা কি হবে, সিরিজ হবে। তার মানে সিরিজ হওয়ার জন্য এই দুইটাকে আবার একসাথে করার জন্য আবার এই দুইটা যোগ করে দিবেন, যোগ করে দিলে বলেন কিছু বলতে চাচ্ছেন? বলছে, আপু বলছে যোগ করব। হ্যাঁ, এই দুইটা যোগ করলে কত হবে, তখন 4 ওহম হবে। ঠিক আছে, এখন এইখানে দুইটা যেগুলো ছিল এটাও আমি একটা করে নিয়েছি, দুইটা। এইবার এইখানে অংশটুকু, এবার এদিকের অংশটুকু কাউন্ট করি, তাহলে এই যে এখানে কত পাচ্ছি, আচ্ছা এটা আগে খোলা যেটা আছে সেটা বাদ দিয়ে আগে ক্লোজ পাতেরটা হিসাব করি, এইদিকে কত পেয়েছি, এখন এই অংশটুকু 4 ওহম পেয়েছি। তাহলে এগুলো কি একটা আরেকটার সাথে প্যারালাল আকার আছে, তাহলে কি হবে, এখন এই তিনটার আমাদের একটা করে ফেলতে হবে, এই তিনটাকে একটা করে ফেলবো প্যারালাল। এখন এখানে হচ্ছে 4, এই জায়গায় 1, এই জায়গায় 5, এটার ইকুইভ্যালেন্ট বের করতে হবে প্যারালাল, যে সূত্রটা আছে ইকুইভ্যালেন্টে সেটা দিয়ে বের করার পর একটা পাবো। এখন একটা যখন পাবো সেটা তো এই বরাবরই পাবো, ঠিক আছে, এই তিনটা মিলে একটা হয়ে যাবে। আবার এই তিনটা প্যারালাল আকারে দিবেন, মানে প্যারালাল আকারে বের করবেন, তাহলে কি হয়ে যাবে, আমাদের ইকুইভ্যালেন্টটা বের হয়ে যাবে ফুল সার্কিট। বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে করবেন। আপু তাহলে প্রথমে কি ধরতে হবে, ছোট অংশ প্রথমে ধরতে আপনি হবে? দেখবেন যে প্যারালাল কোথায় আছে, দুইটা যেগুলো একসাথে আছে, ঠিক আছে, মানে প্যারালাল, মূলত আপনি প্যারালালটাকে আগে সিরিজ করে ফেলবেন, অর্থাৎ প্যারালালটা একটাকে সিরিজ বলতে প্যারালালটা ইকুইভ্যালেন্ট যখন করবেন তখন একটা হয়ে যাবে, একটা করার পরে আবার দেখবেন যে প্যারালাল কোথাও হচ্ছে কিনা বা একই লাইনে থাকলে সেটাকে যোগ করে ফেলবেন, যেমন এই অংশটুকু দেখেন, এটা আপু একটু দেখেন। ঝামেলাগুলো রাখবো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঝামেলাগুলো রাখবেন না, আপনি সহজ করার জন্য আগে যেগুলো ঝামেলা ওগুলোকে মানে ইকুইভ্যালেন্টটা বের করে সহজ করে ফেলবেন, সার্কিট কমাই ফেলবেন আর কি, রেজিস্ট্যান্সটা কমানো, সার্কিট না, রেজিস্ট্যান্স কমাইলে তো সার্কিটও কমে যাবে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন একটা সার্কিটের ভিতরে কতগুলো রোধ, একটা দুইটা, টোটাল কতটা আছে, প্রায় 8-9টা আছে, 9-10, 10টা আছে। আচ্ছা 10টার মধ্যে এখানে দেখেন প্রথমে এই অংশটুকুর মধ্যে দেখেন, এগুলা কি প্যারালাল আকারে না একটা আরেকটার সাথে, প্রথমে তো আগে এই অংশটুকু হিসাব করি, এটা প্যারালাল আকারে, আপনি এই এতটুকু অংশ হিসাব করেন, এটা প্যারালাল আকারে এটার ভ্যালু বের করবেন, আবার ভ্যালু একটা পেয়ে গেছেন, সেটার পরে আবার এই মানে এখান থেকে তো একটা হয়ে গেছে, এদিকে এদিকে দুইটা, ওইটা সহ তখন কত, তিনটা। এখানে কি তিনটে প্যারালাল আছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে দুটো সিরিজে একটা প্যারালাল ওয়েট আছে। ওয়েট, এখানে আসলে দিকগুলো দিলে তখন আপনাদের জন্য সুবিধা হয়, কিন্তু আপনি নর্মালি হচ্ছে ভার্টিক্যালি ইয়াতে যখন থাকবেন আহ, হচ্ছে একই লাইনে থাকতে হবে, যেমন হচ্ছে এই যে যেমন এইটা একই লাইনে যদি হয়, একই লাইনে থাকে তখন এটা সিরিজ, কিন্তু এখানে তো মাঝখানে যেহেতু আরেকটা ঢুকে গেছে রেজিস্টার, তখন এটা হচ্ছে যে যতক্ষণ না এটা আপনি সিরিজে নিয়ে যাচ্ছেন তখন এটা কাউন্ট করা যাবে না। বাট নর্মালি এমনিতে আপনি কি হবে, এই যে উল্লম্ব বরাবর যেগুলো থাকে ওগুলো কি হচ্ছে কি ধরবেন প্যারালাল আকারে। এখন এই ধরনের সার্কিটে হচ্ছে যদি আপনি এভাবে কেন সার্কিটটা নিজে, আপু প্রথমে আমরা ওই দুইটা সিরিঞ্জে যোগ করে নিব, পরে ওইটার সাথে এইটা প্যারালাল রেখে হ্যাঁ দেবো। এটা করতে পারবেন, এটা দেখাচ্ছি কি করবেন, আপনি দিক এভাবে দিক নির্দেশ করে দিবেন, এটা যদি আপনি দিক নির্দেশ করে দেন, ঠিক আছে, দিক নির্দেশ করে দেওয়া মানে এক লাইনে চলতেছে কারেন্টটা, এটা দিক নির্দেশ করে দিবেন। আর সবগুলা কি সেম দিক হবে, যেমন আমি যেহেতু এইটা এদিক দিয়ে দিছি, তার মানে এটাও এদিক দিয়ে দিবেন। এখন এটা এদিক দিয়ে যখন এই যে কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, সেম ভাবে এদিক দিয়ে আসতেছে, এখন এই দিক থেকে আমার কারেন্টটা এই সাইড থেকে হিসাব করলে তখন যাচ্ছে কোথায়, এদিকে, এটা উল্টা হচ্ছে, তো উল্টা হচ্ছে কোনো সমস্যা নেই। এখন আপনি যেগুলো একই লাইনে আসতেছে তার মানে এটা সিরিজ, আর যেটা উল্টা হয়ে যাচ্ছে সেটা কি হবে, প্যারালাল, এই দুটার সাথে প্যারালাল হবে।
আপনারা চিত্র এঁকে কি আপু করবেন, এখানে সিরিজ প্যারালাল বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমরা যে ইয়াতে পড়ছিলাম যে সবগুলার প্রান্তগুলা হচ্ছে যে এক প্রান্তে, আর যদি কোনো ইয়ার ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত থাকে এইভাবে চলতে থাকলে সেটা হচ্ছে সিরিজ। আর যদি সবগুলো প্রান্ত একসাথে থাকে, সবগুলো ধনাত্মক প্রান্ত একসাথে এবং সবগুলো ঋণাত্মক ঋণাত্মক প্রান্ত একসাথে, এটা হচ্ছে প্যারালাল। এটাও করতে পারেন, কিন্তু আপনি এখানে ধনাত্মক ঋণাত্মক আপনি একমাত্র হচ্ছে ডিভাইডার ল অথবা কার্শফ ভোল্টেজ যখন করবেন তখন তো আপনি ধনাত্মক ঋণাত্মক করবেন, তখন ভোল্টেজ যেহেতু ভাগ হয় এরকম প্লাস মাইনাস এখানে ধনাত্মক। এখানে ধনাত্মক ঋণাত্মক না বুঝলেও হবে, এখানে দেখতে হ্যাঁ, পাচ্ছি যে এই যেগুলা অংশটুকুতে, প্রান্তগুলো একসাথে আছে এগুলা প্যারালাল। হ্যাঁ আর যেগুলা এটা হচ্ছে করতে যে পারবেন। সেম কথা, ওই যে একই লাইনে যেগুলো চলতেছে আপনি সেগুলো কি হবে সিরিজ হবে, যখন এটা বিপরীত লাইনে যাবে তখন সেটা প্যারালাল হবে, এটা করলেই হবে। তারপরে এই দুইটাকে সিরিজ ধরে এখন এই দুইটা, এখন এটা কি হবে প্যারালাল হবে এই দুইটার সাথে, তাহলে এই দুইটা যোগ করে এটার সাথে প্যারালাল করেন, তারপর আবার এই দিকের এই দুইটা যোগ করে এখানে যে ভ্যালুটা পেয়েছে সেটার সাথে প্যারালাল করে এই অংশটুকুর মান বের করে ফেলবেন, তারপরে সেটা এই অংশটুকু মান বের করা মানে এখানে একটা হয়ে গেছে, এই অংশটুকু এক পাশে হয়ে গেছে। এখানেও সেম করবেন, এই দুইটা সিরিজে যোগ করে মাঝখানের এটা কি করবেন প্যারালালে কাউন্ট করবেন, যেটা পাবেন তার সাথে আবার এই দুইটা সিরিজ যোগ করে আবার প্যারালাল করবেন, এইভাবে সার্কিট গুলো ছোট করে ফেলবেন। মানে আপনাদের কি শুধু ইকুইভ্যালেন্ট, আপনাদের পরীক্ষা কি ইকুইভ্যালেন্ট আসবে, আপনাদের পরীক্ষা আসবে হচ্ছে এগুলো হচ্ছে 9-10 স্যারা যেহেতু ওই যে ইয়া করেছে না, মানে আপনাদের দিয়েছে বেসিক কিছু অংশ বোঝানোর জন্য ইকুইভ্যালেন্টের এগুলো দেওয়া হয়েছে, কিন্তু ইকুইভ্যালেন্টের এগুলো হচ্ছে পরীক্ষা আসবে না, আপনার পরীক্ষা আসবে ক্যাসিএল, ক্যাবিএল এইসব অংশগুলো, এটা ক্যাবিএল অথবা ভোল্টেজ ডিভাইডার ল, এই যে ভোল্টেজ বিডিএল বিসিএল ভোল্টেজ, সরি কারেন্ট, এখানে কারেন্ট ডিভাইডার ল, বিডিএল সিডিএল এই অংশগুলোই আসবে। এটা যেহেতু এখানে দিয়েছে ইকুইভ্যালেন্টের সেজন্য, কিন্তু এইগুলা নিয়ে আপনারা পড়ে থাকার দরকার নেই, এইসব নিয়ে পড়ে থাকার দরকার নেই, তারপরে আপনারা একবার প্র্যাকটিস করবেন যে আসলে এটা যেমন এখানে দেওয়া হয়েছে একটা, এটাতে কোনগুলা হচ্ছে প্যারালাল হবে, এই অংশগুলো প্যারালাল, ঠিক আছে। তার মানে আচ্ছা, ভাইয়া একটু আগে যিনি কথা বলেছেন ওনার নাম কি? মোরসালিন, মোরসালিন। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এই আপনারা সবাই এই অঙ্কটা হোমওয়ার্ক করবেন, ভাইয়া যেভাবে বলেছেন আপনি ওইভাবে করার, মানে যেভাবে হোক না কেন যে যেভাবে বুঝেন সেভাবে করবেন, এই একটা অঙ্ক আপনারা ইকুইভ্যালেন্ট বের করবেন, এই একটা অঙ্ক আপনারা ইকুইভ্যালেন্ট বের করবেন, ঠিক আছে, এটা হোমওয়ার্ক। মানে আপনি এই যে এখানে যে কথাটা নিয়ে একটু কনফিউশন না, মানে হচ্ছে যে একই লাইনে যদি হয় তখন সেটা কি হয় সিরিজ সার্কিট হয়, এখন এখানে তো একই লাইন হচ্ছে এটা, তো আপনি এটা আসলে সিরিজ সিরিজ সার্কিট দিয়ে করবেন কিনা নাকি প্যারালাল দিয়ে করবেন কিনা আমি ওটা, ওটা আপনি হোমওয়ার্ক করবেন, ঠিক আছে, মানে হোমওয়ার্ক করে দেখাবেন যে আসলে আমি দেখবো পরে। এবার আসি ভোল্টেজ, ইকুইভ্যালেন্টের যে দুইটা মেন সূত্র ওগুলো আপনারা জেনে রাখবেন, মানে প্যারালাল হলে কিভাবে সিরিজ হলে কিভাবে, মেন এই দুইটাই, আর এইসব সার্কিট দিবেন না, কিন্তু ভোল্টেজ ডিভাইডার ল কারেন্ট ডিভাইডার ল এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ভোল্টেজ ডিভাইডার ল স্যারে করিয়েছে, জি। ভালো বুঝেছে। এগুলো তো সব স্যারেরই স্লাইড আপু, এগুলো তো স্যার বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ স্যারেরই তো স্লাইড, আমি তো আপনাদের ওই জন্যই, কারণ স্যারের ক্লাস তো অনেকে বোঝে না, তো আপনারা আমার কাছে বললেন যে স্যারের স্লাইড গুলো যাতে করে দিই, ওগুলাই তো মূলত আপনাদের দরকার। এখন আর এক্সট্রা যেগুলো ওগুলো তো করাবোই, তো স্যারের বুঝিয়েছে ঠিক আছে, স্যারে করাবে সেটাও আমি জানি, কারণ স্যারে করানোর জন্য তো স্লাইড গুলো শর্ট করে যেগুলো মানে সামারি করে যেগুলো লাগবে ওনার মনে হয়েছে এগুলো, আর আইওটি ওনার ওই সিলেবাস অনুযায়ী করেছেন নাকি, আপনারা বুঝেছেন কিনা ভোল্টেজ ডিভাইডার কি সেটা বলেন, স্যারে তো করিয়েছে আপনারা বুঝেছেন। আপু, আমার বুঝতে সমস্যা, আমি ক্লাসে অমনোযোগী আচ্ছা, ছিলাম। এখানে যে লেখা আছে না ওগুলো হাবি জাবি ভীষণ মনে হচ্ছে, মানে কি বলবো আপনাদের কেমন লাগে কি জানি, বাট আমার কাছে মনে হয় যে ও অনেক জটিল করে লিখছে এরকম মনে হয়, বাট আমি আপনাদের সহজ করে দেখাচ্ছি, ঠিক আছে, সহজ করে দেখাচ্ছি, আলাদা একটা পেজ নিয়ে দেখো, এখানে দেখানো হচ্ছে আলাদা একটা পেজ নিয়ে করে দেখানো হবে। আচ্ছা, আমি এখানে একটা সার্কিট দিচ্ছি, এই একটা সার্কিট বুঝলেই কিন্তু আপনারা ভোল্টেজ ডিভাইডার ল বুঝে যাবেন। এখানে একটা ব্যাটারি ভোল্টেজ দিচ্ছি, তারপর
কারেন্ট এটা আমরা করব ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার কথার মধ্যে বোঝেন যে ভোল্টেজ ডিভাইডার, তার মানে আমাদের এখানে ভোল্টেজটা কি হবে, ডিভাইড হবে, ভাগ হবে, মানে প্রত্যেকটা অংশের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, এখানে এরপর হচ্ছে 3 নাম্বার রেজিস্টার, দেন আমরা তো ভালো রাখতে পারি না, কোনো মতে চলে যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন। 5 নাম্বার রেজিস্টার 6টা, টোটাল 6টা রেজিস্টার দিয়েছি। আর এখানে হচ্ছে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইটা এখানে হচ্ছে চেঞ্জ হবে না, ভোল্টেজ। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি, সিরিজের মধ্যে আপনার ভোল্টেজ ডিভাইডার রুলটা প্রয়োগ হবে সিরিজ সার্কিটের মধ্যে, এই যে কি লাইনে, ঠিক আছে, সিরিজ সার্কিটের মধ্যে, সিরিজের মধ্যে। এখন সিরিজের মধ্যে আচ্ছা, এখানে ইকুইভ্যালেন্ট কত আসবে, আরএস টা আমাদের প্রয়োজন হবে। সবার আগে এখানের মধ্যে আপনি ইকুইভ্যালেন্টটা বের করে নেবেন। তাহলে আরএস টা কি হবে, যেহেতু অনেকগুলা রেজিস্ট্যান্স, ঠিক আছে, অনেকগুলা রেজিস্ট্যান্স, তো আমার টোটাল এই সার্কিটের মধ্যে কত রেজিস্ট্যান্স পাবো সেটা বের করতে হবে। তাহলে কি হবে, এখানে R1 প্লাস R2 প্লাস R3, মানে সবগুলাই যোগ হবে, R4 প্লাস R5 প্লাস R6। এখন এই যে আমার ভোল্টেজ তো আছে একটা ভি, প্রত্যেকটা যেহেতু আমার এখানে রেজিস্ট্যান্স আই, কিন্তু প্রত্যেকটাতে এই যে কারেন্ট কিন্তু সব জায়গাতে সমানভাবে বন্টন হবে, তার মানে আইটা চেঞ্জ হবে না। আমার ভোল্টেজ ডিভাইডার ল এর মধ্যে ভোল্টেজটাই হচ্ছে জাস্ট ডিস্ট্রিবিউট হবে, এটা অংশ অংশ ভাগ হবে, ডিভাইডার। তাহলে এখানে আমার আই কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সমান পরিমাণ কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। ভোল্টেজটা কি হবে, V1 পরিমাণ যাবে, এখানে V2 পরিমাণ, এখানে V3, যেহেতু R3 আছে ওই হিসেবে লেখা আর কি, এখানে কত V4, এখানে কত হবে V5, এই জায়গায় কত হবে V6। আর যেদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যে আমি এদিক এই সাইড দিয়ে ধরেছি না, তো এটা প্লাস, মানে ভোল্টেজটা, যে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে সেটা এই অংশটুকু ধনাত্মক, ধনাত্মক থেকে শুরু করে যখন ভোল্টেজ এই যে রেজিস্ট্যান্স ক্রস করে যাবে তখন এদিকে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটা কি হবে, প্লাস মাইনাস, এভাবে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা না দিলেও হতো, বাট হচ্ছে সার্কিটের ক্ষেত্রে যখন আপনি খাতায় যদি লিখেন তখন প্লাস মাইনাস এগুলো জাস্ট আপনি চিহ্ন দিয়ে রাখবেন। আচ্ছা, এই জায়গায় প্লাস মাইনাস, আমার যেহেতু কারেন্ট এইদিকে হচ্ছে, ঠিক আছে, এই ডাইরেক্ট এখান থেকে সোজা এই দিক বরাবর যাবে, তার মানে এখানে কি হবে, প্লাস, এখানে মাইনাস, এই জায়গায় প্লাস, এখানে মাইনাস হবে। চিহ্নগুলো আপনি ঠিকভাবে দিবেন, মানে এইদিকে ধনাত্মক কারেন্ট, যেদিক দিয়ে ঢুকতেছে কারেন্ট সেটা ধনাত্মক হবে, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে সেটা কি হবে, ঋণাত্মক হবে রেজিস্ট্যান্স। এরপরে দেখেন ভি গুলা দিয়েছি, প্রত্যেকটা ভোল্টেজ গুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা কিন্তু ভাগ ওই করে যে দিচ্ছি। আপু সার্কিটের ভিতরে যে বিদ্যুৎ যাইতেছে ওখানে তো নিচে মাইনাস উপরে প্লাস দেওয়া। কোথায়, এই যে এখানের ক্ষেত্রে বলতেছেন, হ্যাঁ, ওই যে ভি দেওয়া আছে যে মেইন। হ্যাঁ ভোল্টেজ এখানে প্লাস দিচ্ছেন, দেখতেছেন এখানে মাইনাস, এই জন্য বলতেছেন। হ্যাঁ, জি আপু, এ এখানে হ্যাঁ, উল্টো করলেন, ওখানে আবার একরকম আছে, এটা উল্টা কোথায় করেছি বলেন তো ভাইয়া? প্লাস মাইনাস দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, প্লাস মাইনাসটা দিয়েছি ডিভাইডেড আপনি। হ্যাঁ, ডিভাইডেড তো করে দিল ভোল্টেজ ডিভাইডেড রুল অনুযায়ী। আমি বলে দিচ্ছি, আপনি আমরা নর্মালি দেখাতে এখানে মাইনাসটা, আমি যদি কারেন্ট যদি এদিক থেকে দিতাম, ঠিক আছে, কারেন্ট যদি এদিক থেকে দেওয়া হইতো, এদিক থেকে যদি আমার কারেন্টটা দেওয়া হয়েছে প্লাস, এখানে চিহ্ন দিয়েছে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে দিয়েছি, তার মানে এখানে কি প্রথমে কারেন্ট কি হচ্ছে, প্রবেশ করতেছে এই জায়গায়, ঠিক আছে, যেদিকে প্রবেশ করবে সেখানে কি হচ্ছে, পজিটিভ। তো আমার এখানে তো আছে পজিটিভ, সেজন্য এদিক দিয়ে পজিটিভ হচ্ছে। আবার এদিক আপনি যদি এমনি নর্মালি চিন্তা করেন, তো এখানে নেগেটিভ আছে, আপনি যদি এদিক থেকে দিতেন তাহলে নেগেটিভটাই, নেগেটিভের পরে তো প্লাস, ঠিক আছে, এইভাবে যাচ্ছে নেগেটিভ। আর এই দিক থেকে যখন দিবেন প্লাস, এর এই দিক থেকে তো প্লাসই আসবে, শুরুতে প্লাস হবে, যে দিক দিয়ে ঢুকতেছে সেটা প্লাস, রেজিস্ট্যান্সের অপর প্রান্তে ভোল্টেজটি ডিভাইড হয়ে এই যে কারেন্ট যেটা, এই অংশটুকুই তো রেজিস্ট্যান্স যেটা বাধা সৃষ্টি করতেছে, সেই দিক দিয়ে ঢোকাটাই পজিটিভ, আর বের হওয়ার সময় সেটা কি হবে, নেগেটিভ হবে, কারেন্ট হবে।
তারপর এখানে এমনি যদি নর্মালি চিন্তা করেন এখানে প্লাস, আপনি প্লাস দিয়ে শুরু হয়েছে, আবার এই সাইড থেকে চিন্তা করলে দেখেন এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবার মাইনাস প্লাস, প্রত্যেকটাতে দেখেন তো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে। বুঝতে পারছেন এবার? আপু এটা কি এসি সার্কিট? হ্যাঁ, ও হ্যাঁ, এসি সার্কিট হলে তো হ্যাঁ দুই দিকেই প্লাস মাইনাস এটা। আর যদি ডিসি সার্কিট হইতো তাহলে হয়তো বা নির্দিষ্ট দিকে একটা ধনাত্মক দিক আর একটা ঋণাত্মক দিক থাকতো। মূলত আপনার যেহেতু মেন, এসি আপনি সার্কিট যেটা হয়, বলছেন এটাই তো মেন কথা, আপনি যে দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে ঢুকবে যেটা, যে দিক দিয়ে সেটা হচ্ছে পজিটিভ, যেদিকে বাইরে হবে সেটা নেগেটিভ হবে। মূল কথা এটাই, আপনি যে দিক দিয়ে ঢুকবেন। কিন্তু এমনি যদি নর্মালি আমি বলেছি, আপনি যেহেতু বলতেছে ব্যাটারির মধ্যে দুইটা প্রান্ত থাকবে, অবশ্যই ধনাত্মক, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে, তো আপনি নর্মালি চিন্তা করলেও এটাই হচ্ছে। এটা প্লাস, এই যে প্লাস থেকে শুরু করে এরপর মাইনাস প্লাস মাইনাস, আমরা ওই যে ম্যাট্রিক্সের অঙ্ক করতাম না ওইরকম আর কি। আচ্ছা যাই হোক। এক আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ডিসি সার্কিট হলে তো মানে প্লাস মাইনাসটা যে কোনো একদিকে থাকতো না, হয় একদিকে প্লাস থাকতো একদিকে মাইনাস থাকতো, মানে নাকি ডিসি সার্কিটের ক্ষেত্রেও এইভাবেই প্লাস মাইনাস দুই দিকেই দেওয়া লাগবে? ডিসি সার্কিটের ক্ষেত্রে এভাবে দেওয়া লাগবে। ও আচ্ছা। আর আপনাদের এখানে এসি সার্কিট নিয়ে করা হবে। আচ্ছা, এখানে হুম, এবার বুঝতে পেরেছি। টোটাল ভোল্টেজ, এবার আমরা টোটাল ভোল্টেজটা বের করবো। টোটাল ভোল্টেজ ভি ইকুয়াল টু কি হবে, আই, কারেন্ট তো আমরা জানি, কারেন্ট যেটা ছিল মোট কারেন্ট সেটা, আর এটা মোট ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কি হবে, ভি ইকুয়াল টু কি হবে, আই আর। এখন আর বলতে কি, এটা আর এস, কারণ আর তো একটা না, রেজিস্ট্যান্স তো একটা না, ঠিক আছে, আর এস। তাহলে এখানে আই কি হবে, আই ইকুয়াল টু কারেন্ট কি হবে, ভি বাই আর এস। এখন ভোল্টেজ ডিভাইডার রোলের মধ্যে আমাদের ভোল্টেজটা ডিস্ট্রিবিউট হয়, প্রত্যেকটা অংশে অংশে কি হচ্ছে, ভোল্টেজটা ভাগ হয়ে গেছে, তাই না? এখান থেকে আমাদের বের করতে হবে কি, বলেন তো? যেহেতু ভোল্টেজটাই আমরা ডিভাইড করেছি, তার মানে আমাদের প্রত্যেকটা ভোল্টেজ, যে ভি1 ভি2 ভি3 ভি4 ভি5 ভি6 এগুলোই তো বের করতে হবে আমাদের রুলস অনুযায়ী। এটা ফর্মুলাটাই এটা। যদি আমাদের মান দেওয়া থাকতো তখন আপনি সরাসরি ভি1 ভি2 ভি3 ভি4 এগুলাই বের করবেন, ঠিক আছে? যখন মান দেওয়া থাকবে না, আমি জাস্ট ফর্মুলাটা বের করে দিচ্ছি কিভাবে বের করবেন। আমার এটা মোট কারেন্ট, এটা আমাদের লাগবে, কেন লাগবে পরে দেখবেন। মোট কারেন্ট, আর এটা হচ্ছে মোট ভোল্টেজ, মানে ফুল সার্কিটের হচ্ছে কি মোট ভোল্টেজ এটা, আর মোট কারেন্ট এটা। এবার আসি ভি1। এই যে ভি1 এর মধ্যে আমরা দেখি প্রথম ভোল্টেজের মধ্যে, ভি1 এর মধ্যে আমার কারেন্ট কি বলেছিলাম, প্রত্যেকটাতেই আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, শুধুমাত্র ভাগ হচ্ছে কোনটা, ভোল্টেজ। তাহলে এখানে কি হবে, আমার রুট কি, ভি ইকুয়াল টু কি জানি, আই আর। তাহলে আই আর বলতে কি হবে, রেজিস্ট্যান্স কি এখানে, আর ওয়ান না, রেজিস্ট্যান্সের পরিমাণ হচ্ছে আর ওয়ান, ঠিক আছে? এবার আসি ভি2। ভি2 কি হবে, সেম ভাবে কি হবে, আই আর টু হবে। তাহলে বাকিগুলো বলেন তো, ভি2 আপু বলেন। আই আর 3। হ্যাঁ, ভেরি গুড, আই আর থ্রি। ভি4 কত হবে, আই আর ফোর। ভি5 কত হবে, আই, আর আই 5 হ্যাঁ। ভি6 কত হবে, আই আর আর আই সিক্স, 6। ঠিক আছে? তার মানে এখানে 6টা ভোল্টেজ, যেহেতু আমার রেজিস্টার 6টা, তার মানে ভোল্টেজও আমার 6টা হবে। এখন এখানে এই যে আই, আই বলতে কি বের করে রেখেছিলাম, ভি বাই আর এস বের করে রেখেছিলাম না, সেটা আপনি এই জায়গায় বসান, সমান দেন আই এর জায়গায় কি বসাবো, ভি বাই আর এস ইন্টু কি হবে, আর ওয়ান আছে সেটা বসাবো, এই যে আর ওয়ান, আই এর জায়গায় জাস্ট ভি বাই আর এস ইন্টু আর ওয়ান। তাহলে সেটা আপনি আর একটু সাজিয়ে লিখতে পারেন, আর ওয়ানটাকে এই পাশে ভি এর জায়গায় নিয়ে আসতে পারেন, ভিটাকে আলাদা করে লিখতে পারেন, মানে রেজিস্টার গুলো এক পাশে আর ভোল্টেজটা আলাদা। তাহলে এভাবে আর ওয়ান বাই আর এস। শুধু আমরা কারেন্টের মান বের করবো আপু, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারেন্টের না, ভোল্টেজের, আমার ভোল্টেজ ডিভাইডার ল এর ও মধ্যে। ভোল্টেজ। হ্যাঁ, ও এই যে আচ্ছা আর আচ্ছা। ওয়ান বাই আর এস ইন্টু কি হবে, ভোল্টেজ টু। মূলত তার মানে ভি ওয়ান ইকাল টু আর ওয়ান বাই আর এস ইন্টু ভি পাবেন, এরপরে এটাতে কি পাবেন, ভি টুর মধ্যে কি পাবেন বলেন তো, আর টু ডিভাইডেড বাই আর এস। আর এস তো সেম থাকবে, ভি ও সেম থাকবে, শুধু রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে প্রত্যেকটাতে এরকম। এখানে কত হবে, আর থ্রি বাই আর এস ইন্টু বি। যদি ভ্যালু দেওয়া থাকে আপনার মান বের করতে হবে ভি1 ভি2 ভি3। যদি এমনি এরকম একটা সার্কিট দেয় আর1 আর2, তাহলে আপনার যদি বলে ভিডিআর বের করো, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী সার্কিটটাকে সলিউশন করো, তখন ভি1 ভি2 ভি3 এগুলা, এই যে এখানে যে ফর্মুলা আসছে এতটুকু পর্যন্ত, এখানে ফর্মুলা পর্যন্ত এই জায়গায় কি লিখবো, এখানে আর4 বাই আর এস ইন্টু ভি।
সেম একটা বের করতে পারলে আর বাকিগুলো তো সেম। এরা কত হবে আর 5/RS ইন্টু ভি। এরপর কত হবে R6 ডিভাইডেড বাই RS ইন্টু ভি। এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দেবো। আর লাবণী আপু জি বুঝতে আপু পারছেন? বুঝতে আপু আপনার মিডের কি সময় আছে? আপনাদের নোটিফিকেশন যায় নাই? না এখনো আসে নাই, মনে হয় 15তে কি শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, 15তে হবে। আমি 14তে জয়েন হয়েছিলাম। ওই 14তে জয়েন ইয়া হবে। আচ্ছা আরো 2-1 মিনিট আছে, সমস্যা নাই, আমি আজকে এই স্লাইডটা শেষ করে দেবো। আর এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা করতে হবে আমাদের। এটা বুঝতে পেরেছেন? আপু এখানে এই সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্র মনে রাখবেন আপনি, জাস্ট কি সূত্র মনে রাখতে হবে বলেন তো? এখানে ভি ইকুয়াল টু আই আর সূত্রটা জানেন, ঠিক আছে? আপনার তো V1 V2 V3 V4 এগুলা তো থাকবে না সার্কিটে, এগুলা তো ছিল না, এগুলা তো পরবর্তীতে আমি বসিয়েছি, ঠিক আছে? এগুলো বার করতে বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো আপনি নিজ দায়িত্বে বসিয়ে তারপর আপনি জাস্ট সূত্র তো একটা বি ইকুয়াল টু আই আর মেন ওহমস ল যেটা, ওটা মনে রাখলে আপনি বাকিটা বের করতে পারবেন। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল হয়। তো সিরিজ সার্কিটে তার মানে বুঝতে পারতেছেন আরএস টোটাল রেজিস্ট্যান্স বের করতে আপু গেলে আমি কি কথা বলতাম? সবগুলো যোগ হবে আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা সরাসরি সূত্র দিয়ে করাচ্ছেন তো হয়তো অনেকের একটু বুঝতে কষ্ট হচ্ছে। মান দিয়ে তো করাবো? আমি বলবো যে একটা মান দিয়ে করাবো, না না এটা আমি বলতে বলবো চাচ্ছেন? যে হ্যাঁ। আমি বলবো যে এই সরাসরি এই প্র্যাকটিক্যালটা করার আগে হুম। যদি এই বিষয়ে তাত্ত্বিকভাবে একটু জ্ঞান দিতেন যে আসলে কারেন্ট কি, ভোল্টেজ কি, বা রেজিস্ট্যান্স কি, রোধ কি, এই যে ভাইয়া, এগুলা যে বেসিক যে এটা আমি শুরুতে কিন্তু বলেছিলাম কারেন্ট। গতকালকে এগুলো কি ক্লাসটা বলছে দেখে আপু? নিবেন ভাইজান, হ্যাঁ গতকালকে ক্লাসটা দেখে নিবেন। ও আচ্ছা, হ্যাঁ আমি গতকালের ক্লাসটা দেখিনি অবশ্য। আচ্ছা ঠিক আছে, যদি দিয়ে থাকেন তাহলে তো খুব হ্যাঁ ভালো। অবশ্যই দিয়েছি, কারণ আমি জানি ওইটার পরে আমি সিরিয়ালে আবার এটা করেছি, কিন্তু এতদিন অন্য আপু ফ্লোতে ছিলাম, তাই না আপু? অন্যদিন আমি কিন্তু এতদিন কিন্তু অন্য ফ্লোতে ছিলাম। মুরসালিম ভাই, এখানে বেসিক টু প্রো পাবেন, সমস্যা নাই। আমি বেসিকটা একদম শুরুতে একটু করে বলেছিলাম, খেয়াল করেছেন কিনা মনে, উনি মনে হয় একটু পরে জয়েন হয়েছিলেন। আমি হ্যাঁ পরেই জয়েন করছি। প্রথমে এইটা বলেছিলাম যে কারেন্ট কি, তারপর ভোল্টেজ কি। ভোল্টেজ হচ্ছে মূলত কারেন্ট চলাচল করার জন্য একটা প্রেসার যে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ভোল্টেজ মানে চাপ। আপু কিন্তু ফর্মালি যেটা হচ্ছে মনে হয় পিটি আপু অ্যান্সারটা দিয়েছিল, আমি যখন ভোল্টেজ জিজ্ঞেস করেছিলাম, উনি দুইটা পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে ভোল্টেজে, মানে ওইটা বলা হয়েছিল, উনি কিন্তু ওটা। বিভব পার্থক্য কি? হ্যাঁ, বিভব পার্থক্যটা ওইটাও হচ্ছে উনি বইয়ের ভাষায় বলেছে, কিন্তু আমি এমনি নর্মালি বোঝার জন্য এভাবে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমাদের একটা পানির পাইপের মধ্যে দিয়ে যদি আমি এখানে কারেন্ট যদি দিই নর্মালি, পানি যদি যদি পানিও হিসাব করি, পানি চলাচল করার জন্য তো আমার একটা প্রেসার লাগবে, তাই না? পানির ট্যাঙ্কের মধ্যে যে আমরা পানিগুলো রাখি, প্রেসার ক্রিয়েট হয় বলে এটা কিন্তু নিচে আমরা পানিটা ইউজ করতে পারি। তো প্রেসার ক্রিয়েট করা যেটা প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ, আর যেটা ফ্লো হচ্ছে পানি যেটা ফ্লো হবে সেটা কি কারেন্ট। আর এইগুলার এই যে 5 বরাবর যে পানিগুলো আসতেছে এগুলা প্রেসারটাকে মানে প্রেসার দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে রোধ, এটা আটকানোর চেষ্টা করবে, সংকুচিত করার চেষ্টা করবে, সেটা হচ্ছে সেটার মানে কাজ যে হচ্ছে রোধ। হচ্ছে যে যে হচ্ছে প্রেসার দেয় সেটা হচ্ছে ভোল্টেজ, এবং যাকে হ্যাঁ, প্রেসার দেয় সে হচ্ছে কারেন্ট, এবং যে বাধা দেয় সে হচ্ছে সে হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ। তাই তো? হ্যাঁ, রোধ, রেজিস্ট্যান্স, এটাই মেন। আমি প্রথম ওই ক্লাসে দিয়েছি, আপনারা একটু দেখে দিবেন, ওখানে আরো আছে। ওখানে কিন্তু আবার কার সব লট হয় এসব আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে ক্লাস কি এখন অফ হয়ে যাবে নাকি আমি আর আহ, কি দিব? আচ্ছা, এইখানে আমি একটা ম্যাথ করাই, সেম আরেকটা দিই, যেটা হচ্ছে আহ, মানে R1 R2 রেজিস্ট্যান্সের মানগুলা দেওয়া থাকবে, ঠিক আছে? রেজিস্ট্যান্সের মানগুলা দেওয়া থাকবে, যেটা আপনারা একটা এক্সাম্পল 2-4 মিনিট দিব, আপনারা একটু পারেন কিনা নিজেরা, তারপর আমি করে দেবো। এগুলো তো V1 V2 এভাবে ছিল, আমি এবার নিজে থেকে একটা দিই। এটা 2 ওহম, 4, 5, এটা হচ্ছে 6 ওহম। আর কারেন্ট হচ্ছে প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। এটার থেকে আপনি ভোল্টেজ V1 V2 V3 V4 ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী দেখি ব্যাট করেন তো। আপনারা পারবেন? 2 মিনিট দিচ্ছি সময়,
একটু পজ করে দিই। ট্রাই। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করেন, নিজেরা না করলে ঘুম চলে আসবে। 10 5 আর 2 আর 7 17 V1 কি 30 17 ডিভাইডেড 70? 17 ইন্টু আই 10 হবে একটা আপু। আসলে ভ্যালু তো দেওয়ার দরকারই ছিল না। ওয়েট, যেহেতু আই বলতে তো আমাদের চেঞ্জ হবে, আইটা না দিলেই ভালো হবে, কারণ আই এর তো আমাদের দরকার নাই, আইটা তো কনভার্ট হয়ে যাবে, তাহলে আই এর দরকার নেই। জি জি, আই দরকার নেই এখানে, জাস্ট হ্যাঁ। ওই টোটালটা হইলে আমরা না। তো জানি v ইজ ইকুয়াল টু i আর না। হুম। কিন্তু আপু V1 কত বের হয়েছে? হ্যালো আপু, এটা কি করতেছে, ওনারা করতেছে? আপু v ইজ ইকুয়াল টু i আর এই সূত্র দিয়ে কি বাইর করব? ভি ইকুয়াল টু আই আর দিয়ে ফুল সার্কিটের ভোল্টেজ, এটা ঠিক আছে। তো এখানে ফুল সার্কিটের কারেন্ট কি হবে, ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু কি হবে, i বি বাই আর সবার হবে। এখন আর বলতে এখানে আর এস, অর্থাৎ কি আমার ওই যে কারেন্ট যেগুলো পোল আছে, এটা তো টোটাল কারেন্ট আর টোটাল ভোল্টেজ, ঠিক আছে। অনুভব হয় যে হ্যাঁ। রোধ হচ্ছে আপনার 4.2 প্রথমে আগে আরেকটা করে নিব না? আপু বলেন। 15/17। এটা কিন্তু খুব বলতেছি সহজ আর করে এস টা দিয়েছি। বের করে নিব না? হ্যাঁ, বের করে নিতে হবে তো, আর এস তো শুরুতে বের তো করে নিতে হবে। প্রথমটাকে 30/17 আর এস V1। 17। হ্যাঁ 15/17 হবে না i এর মান। হ্যাঁ, কত দেখি, আই আপু ভোল্টেজ প্রথম কত, থেকে 15, 30/17 আর এখানে 2 4 6 6 5 কত, 11 17, ঠিক আছে 17 হবে 17। হ্যাঁ হ্যাঁ এম্পিয়ার। তাহলে ভি ওয়ান কত হবে, V1 এই ভি ওয়ান কত v1 আমরা হবে, জানি v ইজ ইকুয়াল টু i আর, তাহলে i আর কি ওয়ান i এর মান টু, 15/17 ইনটু হ্যাঁ এটা তো আই আর একেবারে বসিয়ে দিতে পারেন, আই আর ওয়ান হ্যাঁ হবে, এই আই আর ওয়ান হবে, যেহেতু আমি এখানে আই এর মান বের করে দিচ্ছি, তাহলে 15/17 ইনটু 30/17 15 না 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 ভাগ 15 17, হ্যাঁ ভাইয়া একেবারে 15/17 বলে বাই দিচ্ছে, ভাইয়া উনি আনসার সব বলে দিচ্ছে, এই জন্য 30 ডিভাইডেড বাই, 15/17/2। হ্যাঁ এটাই তো ভোল্টেজ ভি ওয়ান। এরপরে ভি টু বের করেন, ইজি, এটা কিন্তু ইজি, আপনার পরীক্ষায় কিন্তু ভি, v2 15/17 ইনটু 4, 60/17 হুম 15/17 ইনটু 4, আর হচ্ছে যে 3 নম্বরে হবে 15/17 ইনটু 5, এরপরে আর 6, 15/17 ইনটু 6। হ্যাঁ হ্যাঁ এটাই হবে। আর আপনাদের যদি ভোল্টেজের মান দেওয়া না থাকতো তখন কি করতে হতো বলেন তো, ভোল্টেজটা তো থেকে যেত, আপনি কিছু করতে পারতেন না, এই জায়গায় আবার আই ইকুয়াল টু কি বসাইতে হতো, ভি বাই আর এস বসাইতে হতো, ঠিক আছে, তখন ভিটা রেখে দিতে হতো, যেহেতু আমি এখানে মান দিয়ে মানে দিয়েছি যে কোনো ইজিলি। একটা হ্যাঁ, মান মেন আপনি থাকলে দুইটা মান লাগবে। এখানে আসলে ওহমস লটাই মেন, কিন্তু যেহেতু ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী ভি, মানে ভিটা যে ডিস্ট্রিবিউট হচ্ছে, কত পরিমাণ রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটাই বের করতে হচ্ছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা, হুম, জাস্ট কাজ এতটুকুই। বুঝতে এ পারছি। সবাই সবাই বুঝতে পারছেন? এই ক্লাস এখন, সবই তো ঠিক আছে আপু, কিন্তু পরীক্ষায় তো ইংলিশে এক্সপ্লেন করে দিতে হবে, সমস্যা তো সেই জায়গায় হবে একটু। জি মুরসালিন ভাই ঠিকই বলছেন, আমার তো ইংলিশ দেখলে ভাই দৌড় মারতে ইচ্ছা করে। হ্যাঁ এটাতে একটু বুঝতেছি, কিন্তু আসলে যখন এক্সপ্লেন করে দিতে হবে তখন তো একটু সমস্যায় পড়ে যাবো ভাইয়া। ভাই আশা করি সমস্যার সমাধান হবে, লেগে থাকেন আপুর সাথে। হ্যাঁ রেগুলার ক্লাস করেন, আর হচ্ছে যখন আমি আপনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো দিয়ে প্র্যাকটিস করাবো, যাতে আপনারা প্রশ্ন দেখলে অন্তত একটা আইডিয়া পান যে আসলে এই প্রশ্নের উত্তর এভাবে, তো ইজি, অত কঠিন হবে না। আর কিছু জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রোল, আমরা এখন কি করব, কারেন্ট ডিভাইডার রোল, ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রোল এটাই পড়বো। এটা হচ্ছে প্যারালাল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে মূলত প্রযোজ্য, রেয়ার কেসও থাকতে পারে, বাট আপনাদের মানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুলটা প্রযোজ্য। কারণ আমি এখানে একটা সার্কিট আপু দিচ্ছি, ভোল্টেজটা কি ওই সিরিজ থাকবে? ভোল্টেজ অলওয়েজ প্যারালাল, ভোল্টেজ আপনার রেজিস্ট্যান্স এখানে একটা ভোল্টেজও থাকবে, আর এটা তো এই যে এখানে ভোল্টেজ, এটা মূল টোটাল ভোল্টেজটা, আর এই জায়গাতে এটা মূলত ব্যাটারি, ব্যাটারি থেকেই যাবে। আর সার্কিটটা দেখেন, কেউ জয়েন হতে যাচ্ছে, রুকন মনে হয় ক্লাসের শুরুতে ছিল, এরপর কি পালাইছে?
আচ্ছা, এই সার্কিটটা আমি যেটা ড্রয়িং করতেছি এটা কি সার্কিট? বলেন এটা কি সার্কিট? এটা হচ্ছে প্যারালাল আপু। হ্যাঁ কি হ্যাঁ, প্যারালাল। প্যারালাল? হ্যাঁ, প্যারালাল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, প্যারালাল প্যারালাল। মাথাগুলো এক প্রান্তে এক পাশে আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর প্রত্যেকটাতে রেজিস্ট্যান্স এগুলো R1, R2, R3, তারপর কত এখানে R4, চারটা রেজিস্ট্যান্স। কারেন্ট এখানে আমার বলা হয়েছে কি কারেন্টটা ডিভাইড হবে, ঠিক আছে, ভোল্টেজটা সেম থাকবে। যেমন আমাদের শুরুতে আমি একটা জিনিস করেছিলাম না, ভোল্টেজ সোর্সের মধ্যে কি আচ্ছা থাকে? হ্যাঁ বলেন, মিনিট। হ্যাঁ বলেন, কি যেন জিজ্ঞেস করতে না চাইছি। ঠিক আছে, চালা যান। আচ্ছা, আমি এখন কি বলতে চাইছি সেটা আমার এখন মাথার থেকে চলে গেছে। যাই হোক, আমি আবার শুরু করি। কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে আমরা কি করতে হয়েছে, আমাদের কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে, কারেন্টটা কনস্ট্যান্ট ছিল, আর ভোল্টেজটা কি হয়েছে, ভাগ হয়েছে। আর কারেন্ট ডিভাইডার রুলের মধ্যে আপনার ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজ চেঞ্জ হবে না, কিন্তু কারেন্ট ভাগ হবে। এখানে তাহলে কারেন্ট R1 এর মধ্যে আমার কারেন্ট প্রবাহিত হবে কত পরিমাণ, I1 পরিমাণ, এখানে কত I2, এই জায়গায় কত I3, আর এখানে কত হবে I4, ঠিক আছে। টোটাল কারেন্টে কত, টোটাল কারেন্ট তো অবশ্যই এই যে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এখান থেকে এগুলো ভাগ হয়ে হয়ে কতটুকু I1 রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্সের মধ্যে I1 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, R2 এর মধ্যে I2, এভাবে হবে। এক মিনিট, কে জয়েন হইতে যাচ্ছে আমি তারা একটু জয়েন করি, যে এত রাতে কষ্ট করে ক্লাস করতে যাচ্ছে, এত ডেডিকেশন, এই জন্য একটু জয়েন করি তারা। ও আচ্ছা, ঠিক আছে, আমার দেশের লোক জয়েন হইতে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে আমাদের কি বের করতে হয়েছিল, ভোল্টেজ বের করতে হয়েছিল। কারেন্ট ডিভাইডার রুলের মধ্যে আমরা কারেন্ট বের করব, কোনটা I1, I2, I3, I4, এই প্রত্যেকটাই কি করব, আমরা বের করব। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে আমি দেখিয়েছিলাম আমাদের কি করতে হয়েছিল, আগে ইকুইভ্যালেন্টটা বের করতে হয়েছিল, অর্থাৎ টোটাল যে রেজিস্ট্যান্স থাকবে সেটা বের করে নেব। এখন টোটাল রেজিস্ট্যান্স সিরিজ সার্কিটের ক্ষেত্রে তো হচ্ছে নরমালি একটা একটার সাথে যোগ করে দিলে হবে। প্যারালালের ক্ষেত্রে কি হয় বলেন তো, এটা যদি আমি প্যারালালের টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে RT, টোটাল রেজিস্ট্যান্স কত হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1, এখানে 3, 1/R4, চারটা না রেজিস্টার, এখানে রেজিস্ট্যান্স কয়টা, চারটা, রুট যেহেতু চারটা, তাহলে আমার টোটাল কত হবে, RT টা বের করতে হবে আমাদেরকে এই জায়গায়, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এতটুকু। এখন এখান থেকে হচ্ছে RT বের করব। তাহলে RT বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সম্পূর্ণটা অংশটুকু কি করতে হবে আমাদেরকে, R1, R2, R3, R4 এগুলো কি করতে হবে, লসাগু নিতে হবে। R1 টাকে আপনি ভাগ করে ফেললেন, R1 দিয়ে এই অংশটুকু থেকে ভাগ করলে R1 চলে যাবে, আর R2, R3, R4 এভাবে থাকবে। তো আপনি এই অংশটুকু রেখে দিতে পারেন এটা, আর এটা যদি করতে চান করেন, করতে পারবেন। আমি যদি করে দেখাই তাহলে কি হবে, R1 টা বাদ দিয়ে R2, R3, R4 এভাবে হবে, কয়টা, অনেকগুলো হবে, তাহলে R2 এদিকে করে লিখা উচিত ছিল, R2, R3, R4 ইন্টু কত হবে, এখানে ইন্টু হবে 4, তারপর প্লাস চিহ্ন। R2 দিয়ে এই অংশটুকুকে যদি আমরা ভাগ করে R2, R2 চলে যাবে, আর বাকি R1, R3, R4 এভাবে হবে। তারপরে কি করতে হবে, আমাদের উল্টাই দিতে হবে, এটা তো উল্টে দিতে হবে, আমি 1টা লিখে নেই, সরি। আর টি হলে তখন কি করতে হবে, এই যে R1, R2, R3 এগুলো কি হয়ে যাবে, উপরে চলে যাবে গুণ অংশটুকু, আর যুগের যে অংশটুকু থাকবে সেটা নিচে চলে আসবে। তো এখন এতটুকু বড় করার দরকার না, আপনার যদি মান দেওয়া থাকে সরাসরি আপনি মান যখন লিখবেন তখন অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, অথবা আপনি 1/RT এতটুকু রাখবেন। রাখার পরে এখন আমাদের টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজটা কত হবে, ভি ইকুয়াল টু কত হবে, টোটাল কারেন্ট কত I, আর আর রোধ কত, টোটাল রোধটা কত RT, ঠিক আছে, ভি ইকুয়াল টু IRT। আমাদের মেইন টার্গেটটা কি, মেইন টার্গেট হচ্ছে I1, I2, I3, I4 বের করা, কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আমাদের কি বের করা,
I1, I2, I3, I4। তাহলে এবার আসি I1 বের করি। I1 I ইকুয়াল টু কত আছে এখান থেকে দেখি। I ইকুয়াল টু কি হবে, V বাই ভি RT ভাগ না, আর হবে ভি V ভাগ আর। বাই RT, হ্যাঁ এই অংশটুকু হচ্ছে V বাই RT, টোটাল কারেন্ট টোটাল ভোল্টেজ এটা। এখন আমি ওই কারেন্টটাকে কি করতেছি, ডিভাইড করে I1 পাচ্ছি। এই যে প্রথম রেজিস্ট্যান্সের মধ্যে I1 ইকুয়াল টু কি হবে, V বাই V, টোটাল ভোল্টেজ কিন্তু সেম থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে। V বাই কত হবে, R1 হবে, রুট প্রথমটার ক্ষেত্রে কি হবে R1। এরপরে I2 এর ক্ষেত্রে জান আপনি I2 কত হবে, V বাই R2 না, ভি ভাগ আর টু, হ্যাঁ ভি ভাগ আর I3 এর টু, ক্ষেত্রে কত হবে, V বাই ভি ভাগ আর R3। থ্রি, মানে আর সবগুলো সেম আর কি। হ্যাঁ একদমই সেম, ওইটার মতো ওইটাতে আমাদের ভোল্টেজ বের করতে হয়েছে, এখানে ভি ভাগ কারেন্ট আর বের ফোর। করতে হবে, এখানে কত হবে V বাই R4। আর I5 এর জায়গায় কত হবে, V বাই আর R5। আর ফাইভ। I6 এর ক্ষেত্রে কত হবে, P বাই R6। ঠিক আছে, এখন এখান থেকে আই এই যে, সিক্স তো নাই, আর ফোর পর্যন্ত আছে। ও আচ্ছা আচ্ছা, আমি ওই এর আগে যেটা করেছিলাম সেটা তো 6টা দিয়েছিলাম না, পর্যন্ত হবে না? হ্যাঁ 4 পর্যন্ত আপু, সরি আমার এই আগে সার্কিট যেটা করেছিলাম ওটাতে 6টা ছিল, তো আমার মাথায় ওই যে ওইটাই 6টাই আমি মানে করে না যাচ্ছি যে সমস্যা নাই, 6টা। যদি পরীক্ষা যদি 6 পর্যন্ত আসে তাহলে আমরা যতগুলোই থাকবে না কেন এইভাবেই চালিয়ে হ্যাঁ নিতে পারবো। হ্যাঁ মানে যতই থাকুক না কেন সেম প্রসেস। ঠিক আছে, এখন এখানে যদি মান দেওয়া থাকতো, এখন আমি এই জায়গায় যে সার্কিটটা করে দিয়েছি এখানে আমি মান দিয়ে দিচ্ছি, ভোল্টেজের মানটা আপনারা লিখেন, জাস্ট আমাকে এখন I1, I2, I3, I4 এগুলো কত হবে এটা বের করবেন। তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি সেটা দেখেন, কারেন্ট ডিভাইডার হচ্ছে কারেন্ট কি করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে, ভাগ করতেছে। ঠিক আছে, আর ওয়ান এর মধ্যে মানে প্রত্যেকটা রোধের মধ্যে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাই আমাদের বের করতে হয়, কারেন্টের পরিমাণটা বের করতে হয়। তাহলে I1, I2, I3, I4 এগুলো এই যে বাইর করার যে সিস্টেমটা, I1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, V বাই R1। হোল সার্কিটের মধ্যে আমি এখান থেকে ছোট্ট একটা, অর্থাৎ আমার মোট টোটাল কারেন্ট ছিল I, সেখান থেকে আমাদের ভাগ হয়ে I1, I2, I3, I4 এটা বের করতেছি, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। মানে কারেন্ট যে ভাগ হচ্ছে সেই পরিমাণটা বাইর করায়, সেই সিস্টেমটা পদ্ধতিটাই কি, কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে, তাহলে I1, I2, I3, I4। এখন আমি এখান থেকে ভোল্টেজ যদি একটা ভোল্টেজ দিই 20 ভোল্ট দিই, আর যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান দিচ্ছে, R1 হচ্ছে 2 ওহম, আর 2 হচ্ছে 5 ওহম, এরপরে 6 7 এগুলো দিচ্ছি। ঠিক আছে, আর 3 হচ্ছে 6, আর 4 হচ্ছে 7। তাহলে I1 এর মান হবে 10, আর টু এর মান হবে হচ্ছে যে 4, আর থ্রির মান হবে 20/6, জাস্ট আর হচ্ছে ফোর এর মান মানে ভি হবে এর মান আর R1 V2 এগুলো জাস্ট যেখানে যেটা ওটা মানটা বসে আপনারা ইজিলি, তাহলে আপনার মান থাকলে আপনি ইজিলি বের করতে পারবেন। এটাই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে আমাদের কি করতে হয়েছিল, ভোল্টেজকে ডিভাইড করতে হয়েছে, মানে রোধের মধ্যে কতটুকু, যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোর মধ্যে কতটুকু ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা, আর এখানে ভোল্টেজ কতটুকু ভোল্টেজ আছে সেটা, আর এখানে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে সেটা বের করাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। মানে আমার প্রশ্নের তারপর মধ্যে নেক্সটে যদি আমাদের হচ্ছে যে বাইর করতে বলে রেজিস্ট্যান্স, মানে ডিভাইডার রেজিস্ট্যান্স যদি বাইর করতে বলে তাহলে তো এই সূত্র দিয়েই করতে পারবো না সেম, এইভাবেই। আপনি যদি আপনাকে এখানে রেজিস্ট্যান্স গুলো আননোন করে রাখে, আপনি যদি এই যে এরকম প্যারালাল সার্কিট থাকে, ঠিক আছে, সার্কিট অনুযায়ী আপনি কোনটা ইউজ করবেন সেটা ফর্মুলা। ঠিক আছে, সিস্টেম প্যারালাল তো বলতে একই। আর ইজ ইকুয়াল টু ভি ভাগ আই, তাই তো? হ্যাঁ, শুধু এখানে আপনার আসলে চেঞ্জটা কোন জায়গায় আমার বলেন তো, সার্কিট তো আমাদের কোনো মানে সমস্যা নেই, যেটা বাইর করতে হবে সেটা বাম ইকুইভ্যালেন্টটা, পাশে রেখে হ্যাঁ এইগুলো হ্যাঁ ইকুইভ্যালেন্টটা, আমাদের ইকুইভ্যালেন্টটাই তফাৎ, আর বাকি সিস্টেম তো আমরা ওহমস ল দিয়েই তো করতেছি। ঠিক আছে, হ্যাঁ, আর যেটা আমাদের বের করতে বলবে সেটা তো বাম পাশে থাকবেই, ওটা অসুবিধা নেই, প্রত্যেকটা ম্যাথই এরকম। কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে এগুলো কারেন্ট চলে যাওয়ার কারণে এদিকের গুলো নাই, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা প্র্যাকটিস করবেন এগুলা। ঠিক আছে, হুম। আচ্ছা এখন এখানের মধ্যে ইকুইভ্যালেন্ট আমরা কি কি শিখছি, ভোল্টেজ সোর্স, সোর্সটা কি বলেছিলাম, সোর্সটা হচ্ছে কি করে, আমাদের মেকানিক্যাল বা কেমিক্যাল, থার্মাল এই ধরনের যেগুলো থাকবে সেগুলোকে ইলেকট্রিক এনার্জিতে পরিণত করাটাই হচ্ছে কি সোর্সের কাজ। সোর্স, উৎস, মানে যেখান থেকে আসে ভোল্টেজটা হ্যাঁ, আসে। হুম হুম। আর এরপরে আসে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সে কি বলেছিলাম, ভোল্টেজটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে আর কারেন্ট ফ্লো হবে। আবার কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, বাকি ভোল্টেজ প্রবাহী মানে ভোল্টেজ থাকবে। ঠিক আছে, মানে ভোল্টেজটা পরিবর্তন হবে আর কি, কারেন্ট সোর্সের কারেন্ট কনস্ট্যান্ট আকারে থাকবে,
আর ভোল্টেজ সোর্সে কি হবে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। এটার হচ্ছে ডেফিনেশন হচ্ছে, শর্টকাট ডেফিনেশন দিয়েছি, নোট পরীক্ষায় আসতে একটু পারে। উল্টা হয়ে গেল না আপু? কোনটা উল্টো হয়ে গেল? আপু কোনটা? একটু উল্টা। কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট ডিভাইড হবে। হ্যাঁ হ্যাঁ, আর কারেন্ট ভোল্টেজ ডিভাইড ডিভাইডার হবে। রুলের মধ্যে ভোল্টেজ হ্যাঁ, ডিভাইডার রুলের মধ্যে হচ্ছে আপনি তো ভোল্টেজটা উল্টা ভাগ বলে হবে। ফেলছেন। আমি এটার ক্ষেত্রে মানে বলি দুইটা নাই তো। বিপরীত ভাবে হয়। এটা তো হচ্ছে ডিভাইডার রোলের ক্ষেত্রে আপনার আচ্ছা কারেন্টের ভ্যালুটা বের করবেন, কিন্তু সোর্স তো আলাদা। সোর্সে তো আপনার কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। এই আচ্ছা আচ্ছা, তাহলে দুইটা হ্যাঁ দুই বিষয় নাকি? হ্যাঁ, দুইটা দুই বিষয়, কারেন্ট সোর্স আচ্ছা, আর ওটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ওগুলাতে হচ্ছে আপনার যে সোর্স ওইটাই কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে তো আপনার কারেন্ট ওইটাই সোর্স। ওইটাই কনস্ট্যান্ট থাকবে। জি জি, হ্যাঁ হ্যাঁ, না না এখানে না আপু, এখানে ঠিক কথা আছে, হচ্ছে থ্যাংক যে, ইউ। হ্যাঁ হুম, আপু, তার এখানে মানে কথা সোর্স হচ্ছে আর যে ডিভাইডার রুলের সার্কিটে মধ্যে দুটো অনুযায়ী, ডিফারেন্ট সার্কিট বিষয়। অনুযায়ী। হ্যাঁ, দুইটা দুই বিষয় এখানে এখানে কারেন্ট। আপু হুম, আপনার সার্কিট অনুযায়ী, যদি সিরিজ সার্কিট হয় তখন হচ্ছে যে আপনার হচ্ছে যে কারেন্ট সমান থাকবে, আর যদি প্যারালাল সার্কিট হয় তখন আপনার যে ভোল্টেজ সমান থাকবে, কারেন্টটা ডিভাইড ওটা হয়ে আপনি যাবে। হচ্ছে ওই যে এখানে রুল আপনার যেটা, রুল যেটা প্রয়োগ করতেছেন সেটা সার্কিট দেখে আপনার কোনটা কারেন্ট ডিভাইডার রুল, কোনটা ভোল্টেজ ডিভাইডার রুল, সেটা আপনি দেখে বুঝতে পারবেন। প্যারালাল হলে আপনি কারেন্ট ডিভাইডার রুল, আর যদি হচ্ছে সিরিজ হয় তখন আপনি সিরিজ ভোল্টেজ হয় ভোল্টেজ ভোল্টেজ ডিভাইড। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার সার্কিটের উপর ডিপেন্ড করবে যে আপনার আপু কোনটা আরেকটা বিষয়, কনস্ট্যান্ট প্রশ্ন থাকবে। কি কখনো ডিফাইন করে দিবে? কি সার্কিট? না না, প্রশ্নে কি কখনো ডিফাইন করে দিবে? না, প্রশ্নে হয়তো না, এরকম থাকতে পারে যে ভোল্টেজের মান এত, কারেন্টের মান হ্যাঁ এত, আপনার রেজিস্ট্যান্স বাইর করেন, বা হ্যাঁ, রেজিস্ট্যান্স এত, এইরকমই দেয় কারেন্ট যে এত, ভোল্টেজের রেজিস্ট্যান্স মান বা বাইর করেন। কারেন্ট বের করতে বলে এটা। আর আপনি যদি মানে মনে যে করেন, কোনো আচ্ছা দুইটার মান দেওয়া থাকবে, একটা বাইর করতে হবে, এরকম তো, তাই তো আপু? হুম হুম, আচ্ছা এখানে যদি আমার যদি বলা হয় যে এখান থেকে এই প্রশ্নটা দিছে, সেম প্রশ্ন দিছে, কারেন্ট ডিভাইডার রুল, এখানে বলা হয়েছে যে কারেন্ট ডিভাইডার মানে ইউজিং কারেন্ট ডিভাইডার রুল, যদি দিয়ে বলা হয় যে আপনার টোটাল কারেন্টটা বের করতে, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে করবেন? টোটাল কারেন্টটা কিভাবে হবে? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্ট বের করে ফেলছেন না, হুম হুম। তো এগুলো সব সবগুলো যোগ যোগ করে হবে। দিবেন। হ্যাঁ, যোগ করে দিবেন, তখন টোটাল আই কারেন্ট ইকুয়াল হয়ে টু যাবে। I1 থেকে I4 পর্যন্ত। জি হ্যাঁ, আপু। আপনার কারেন্ট ডিভাইডার রুল এই সার্কিট থাকবে, অথবা আপনার কিন্তু সরাসরি কিন্তু ওই যে এখানে যে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করে যে আপনি সলিউশন করবেন এটা কিন্তু বলা থাকবে না, ঠিক আছে। তো ওটা বলার না, ওটা বলার দরকার নাই, আপনি সলিউশন করবেন এখান থেকে, মানে এই যে এই ধরনের সার্কিট থাকলে সেখান থেকে I1 I2 সার্কিট I3। দেখে বুঝতে হবে জি আপু। হ্যাঁ, এইটা সিরিজে না করতে হবে। প্যারালালে, সেই অনুসারে ডিভাইডার রুল আমরা প্রয়োগ করব। জি প্রয়োগ আপু। করে আমাদের কারেন্টটা বের করতে হবে যে কোন রেজিস্ট্যান্সে কত কারেন্ট গেছে, আর যদি টোটাল কারেন্ট বলে জাস্ট হচ্ছে পরবর্তীতে আমরা সবগুলো একসাথে যোগ করে দেব। এতটুকুই কাজ। বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝছেন, এগুলো আসলে খুব কঠিন কিছু না, মানে আমাদের হচ্ছে স্যাররা অ্যাডভান্স লেভেলের করে, তো এই জন্য দেখা যায় যে স্টুডেন্টরা বুঝে না, কিন্তু এই সহজ জিনিস বুঝলে আপনি অ্যাডভান্স লেভেলের গুলো বুঝবেন। আপু এইখানে আরেকটু ইয়া করলে উপকার হইতো, সেটা হচ্ছে যে কোনটা? মানে আপনি একটা হচ্ছে প্রশ্ন আমাদের দিলেন, মানে অ্যান্সারটা ইংলিশে কিভাবে লিখলে মানে এটা ভালো হবে বা অ্যাকসেপ্টেবল, মানে এটা একটু ধারণা পাইতাম আসলে, যে অ্যান্সারটা এইভাবে এইভাবে দিলে স্ট্রাকচারটা আমাদের কাছে ক্লিয়ার থাকতো। আচ্ছা, আমি বলি এই ধরনের সার্কিটের এর মধ্যে আপনার একটা লাইনও হচ্ছে যে আছে না, যে থিওরিটিক্যাল যে লাইনগুলো লিখতে হয় এরকম কিছু লিখতে হবে না। আপনি লিখবেন জাস্ট এখানে ভিহিকল টু আইআর, যখন আপনি মেইন সূত্রটা লিখবেন তখন জাস্ট লিখবেন আচ্ছা আচ্ছা উই আপু, নো। দেখলাম যে উই নো ভিজিবল টু হ্যাঁ, আইআর। উই নো। হ্যাঁ। তারপরে আপনি এই যে এগুলো আপনি হচ্ছে যে এখানে, আর যদি ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু যদি দেওয়া থাকে সেটা এক পাশে সাইড দিয়ে বি1 বি2 এভাবে বি3 এগুলো লিখবেন। রাইট দ্য ভ্যালুজ তারপর এভাবে লিখবো। হ্যাঁ, মানে রাইট দ্য ওটাও লিখতে ভ্যালুজ। হবে না, ওই লাইনও লিখতে হবে না, জাস্ট এরপরে এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিলে হবে, আপনার একটা নাম্বারও কাটবে না। কিন্তু থিওরি যেগুলো ওগুলোতে ইংলিশ লিখতে হবে, কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল যে টাইপ গুলো, যেমন সার্কিট সলিউশন করতেছেন, ওগুলোতে আপনার কিছু লিখতে হবে না, জাস্ট মেইন সূত্রের ক্ষেত্রে উই নো দিয়ে এটা শুরু করবেন একটা, অথবা ওহমস ল, এখানে ওহমস ল লিখে দিয়ে তারপরে লিখতে পারেন যে, আচ্ছা এরপরে হচ্ছে বাকি এই যে I1 I2 I3 I4 এভাবে দিয়ে লিখতে পারেন, আর একটা লাইনও আপনার লিখতে হবে না, মানে আপনার এক্সট্রা একটা জিনিস শিখতে হবে, ওটা করতে হবে না। কিন্তু থিওরির যেগুলো আছে, আমি যখন প্রথমে ইয়া দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। আজকে যেগুলো পড়িয়েছি না, এখান থেকে আপনার তেমন কিছু হচ্ছে যে, প্রথম যে ক্লাসটা দিয়েছি আপনারা এখনো যারা দেখেন না, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়েছি, ওইখানের মধ্যে যেগুলো আছে ওহমস ল, কারেন্ট, এইসব জিনিস আবার মনে রাখতে হবে। এখানে বিষয় হচ্ছে, আজকের বিষয় হচ্ছে আপনার সোর্সটা জানা, আপনার ভোল্টেজ সোর্স কি, কারেন্ট সোর্স কি, এই ধরনের এগুলো। আর হচ্ছে এক্সাম্পল, মনে হয় আমি ব্যাটারি জেনারেটর বলেছিলাম সোর্সের ক্ষেত্রে, ঠিক আছে, সোর্সের এক্সাম্পল ওগুলো জানা দরকার, জাস্ট ভোল্টেজ সোর্স কি, কারেন্ট সোর্স কি। আর এই যে ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল
আর ভোল্টেজ ডিভাইডার রুল। আজকের বিষয় হচ্ছে, আজকের স্লাইড থেকে আপনার মেন এই ফোকাস করতে হবে এই দুইটাতে, কারেন্ট ডিভাইডার রুল আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এই দুইটা জিনিসে আপনার ফোকাস করতে হবে। আর ইকুইভ্যালেন্ট আপনি বুঝতেছেন, সার্কিটের মধ্যে আপনি ইকুইভ্যালেন্টটা কিভাবে বের করবেন। সিরিজ সার্কিট হলে সবগুলা রুট ধরে যোগ করে দিবেন, প্যারালাল হলে এই যেভাবে লিখবেন, ঠিক আছে? প্যারালাল হলে ইকুইভ্যালেন্ট এভাবে বের করবেন, আর কোনো কাজ নেই। আজকের ক্লাসে শুধু আপনি এইসব জিনিস ফোকাস, এখানে মুখস্থ কিছু করতে হবে না এটাতে। কিন্তু প্রথম ক্লাস যেটা দিয়েছি ওটাতে আপনার ওহমস ল প্লাস পাশাপাশি ছোট ছোট জিনিস, ওগুলো খুব বেশি বড় না। যেগুলো বড় হবে ওগুলো তো দিব, ওগুলো এখনো আসে না। যখন আমি ওহমস ল গাউস ল একসাথে দিব তখন আবার এটা মিলে একটা কোশ্চেন হবে পরীক্ষায়। কিন্তু এই একটা কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে শিখাই ফেলবো পরীক্ষায়। যেগুলো যেগুলো মাস্ট আসবে ওগুলো শিখাই ফেলবো, মানে ক্লাসে মুখস্থ করে ফেলবেন, এরকম ক্লাসে শিখে ফেলবেন যাতে আপনার পরবর্তীতে করতে না হয়।